রেকর্ড অন দিস কম্পিউটার, এই যে আমি ইয়া দিয়ে দিছি, অনুমতি দিছি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে এই 3টা ক্লাসে, যেহেতু খুব বেসিক, এই 3টা ক্লাসের যে প্রশ্নগুলো আছে আপনারা 5জন র্যান্ডমলি, একটু পরেই হচ্ছে সাগর আপনারা হাত তুললে হচ্ছে যারা আমরা র্যান্ডমলি 5জনকে নিয়ে নিব। তো এখানে হচ্ছে আপনারা সময় পাবেন 30 মিনিট। 5জন আমরা সর্বোচ্চ অ্যালাউ করব র্যান্ডমলি, এবং এক একজন হচ্ছে আপনারা 30 মিনিট করে সময় পাবেন। এবং এই 3জন ক্লাসের 3জন যে টিচার আছে তারা হচ্ছে আপনাদের ইভালুয়েট করবে, এটা তারা নোট করে রাখবে। ফাইনালি আমরা এটা স্কোর করে সব ক্লাসগুলো যখন শেষ হবে তারপর আমরা বেস্ট পার্টিসিপেন্ট অ্যাওয়ার্ড করবো। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার 10 মার্ক থাকবে, 4 মার্ক হচ্ছে আপনার প্রেজেন্টেশন আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটার উপরে বিষয়, আর 4 মার্ক থাকবে আপনার হচ্ছে যে একাডেমিক নলেজ বলতে আপনি ওই বিষয় সম্বন্ধে মানে কতটুকু বলতে পারবেন সেটার বিষয়। আর 2 মার্ক হচ্ছে আপনার সময়। এই যে 30 মিনিট, সে হচ্ছে সাগর চক্রবর্তী আমাদের কোঅর্ডিনেটর, সে হচ্ছে স্টপ ওয়াচ দিয়ে আপনার টাইম কিন্তু সে গণনা করবে। 30 মিনিটের 1 সেকেন্ড ওই দিকেও যাবে না, আপনার স্টপ ওখানেই শেষ। এর সময়ের মধ্যে আপনার শেষ করতে হবে। যেখানে প্র্যাকটিক্যাল দরকার প্র্যাকটিক্যাল, যেখানে থিওরি আপনার মন চাইলে আপনি আপনার মতো প্রেজেন্ট করতে পারেন। এই হচ্ছে 3টা কোশ্চেনের উপরে থাকবে। এই ফাইলটা সাগর হচ্ছে যে সাগরকে আমি তো স্ক্যাবিতে পাঠিয়ে দিয়েছি। সাগর তুমি ইয়াতে মেসেজে দিতে পারো, একটু পরে দিবা, এখনই দিও না, এখন দিলে আবার ইয়া করবে, একটু পরে দিয়ে দিবে। এই হচ্ছে আপনাদের প্রশ্ন, এবং আমরা 5জনকে অ্যালাউ করব, সময় হচ্ছে 30 মিনিট। তাহলে আপনারা ইয়া করেন, হাত তুলেন কে কে থাকবেন। হ্যাঁ, ইয়া সাগর তুমি হচ্ছে যে নোট করো, জিতু, শামীম আহমেদ, সচিন সাহা, 5জনকে অ্যালাউ করবো, 30 মিনিট সময়, এক একজন 30 মিনিট। 3জনের স্যারকে, 4জন নাহিদ, নিশাত, রায়হান, এশা, এই 5জন হয়ে গেছে। আমরা পরবর্তী আবার র্যান্ডমলি হচ্ছে যে আমরা সুযোগ দিব। সাগর নোট করছো? জি ভাই, করতেছি ভাই। আচ্ছা, নামগুলো আবার একটু কনফার্ম হয়ে নিবা, উচ্চারণ কিভাবে তাদের নামের। নিকনেম গুলা নাও, শুধুমাত্র ডাক নাম গুলা নিলেই হচ্ছে, পুরোটা নাও দরকার নেই। শামীম আহমেদ, তারপর সচিন সাহা, তারপর হচ্ছে নিশাত, রায়হানা, ইশতিয়া, তারপর হচ্ছে ইশিতা, আচ্ছা ইশিতা, আচ্ছা ইশিতা, তারপর হচ্ছে জিতুকুণ্ড, নাহিদ, হয়েছে 5জন। জি ভাই, এটা তো ইন্টারেক্টিভ সেশন 1 এর জন্য নাকি ভাই 3টার জন্য? 3টার জন্যই। জি ভাই, নিশ্চয়ই। 3টা মিলে একটা 30, মানে 30 মিনিট করে পাবে। এই 5জনে সবাই হচ্ছে যে 30 মিনিট করে পাবে। আর যে মার্কিং এর ব্যাপারে বললাম, এটা তো আমাদের টিচার বলেই দিছি, 10 মার্ক থাকবে। 4 মার্ক হচ্ছে প্রেজেন্টেশন স্কিলের উপরে, 4 মার্ক হচ্ছে একাডেমিক নলেজের উপরে, আর 2 মার্ক হচ্ছে সময় মানে মেনটেন করতে হবে, ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে খুব বেসিক, এরপরে তো আরো প্র্যাকটিক্যাল। তো এই হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ সেশন আগামীকালকে। ইন্টারেক্টিভ সেশন নিয়ে আশা করি কারো প্রশ্ন থাকার কথা না। আরেকটু আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যেহেতু ছাত্রছাত্রীদের হেল্প করা, পাশাপাশি আমাদের এখানে অনেক সম্মানিত কিছু শিক্ষকও রয়েছেন। তারাও চেষ্টা করতেছেন শেখার জন্য, আমরাও চেষ্টা করছি শিখানোর জন্য এবং শেখার জন্য, দুইটাই। আমরা বলছি আমরা কিন্তু ছাত্র, আমরা সব জানি না, আমরা যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা মনে হয় ইমেল পাইছেন, অনেকেই আমার ইমেল করছে, বলছে প্রফেশনালি শেখাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। যা হোক, বিষয়টা হচ্ছে যে আমরা সবাই ছাত্র, বাংলাদেশে একটা পিপিটি শিখে 5,000 টাকা নেয়, 20-25 হাজার টাকা বেসিক একটা কোর্স করে। তো এই বিষয়গুলো দূর করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে সবাই, আমরা যতটুকু জানি ততটুকু শেয়ার করবো, আপনাদের কাছ থেকে আমরা শিখবো, শিখে সবাই যেন আমরা আগাইতে পারি। আমরা যে পিছিয়ে আছি, আমাদের যে গবেষণা পিছিয়ে আছি, একসময় যেন আমরা আগাইতে পারি। 50 বছর আগে চীন ভাত পাইতো না, এখন চীন হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, কোন দিক দিয়ে, সব দিক দিয়ে চীন আগায় গেছে। কিভাবে? আমরা একসময় স্বপ্ন দেখি
হ্যাঁ, যে রিসার্চ সোসাইটি এভাবে হেল্প করতেছে, অনেকে আছে গবেষক হতে চাই, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যারা আমরা গবেষণা নিয়ে কাজ করতেছি। একসময় বাংলাদেশও একটা বিপ্লব করবে, বাংলাদেশের শিক্ষার্থীরাও একসময় হচ্ছে যে আমরা গবেষণা অনেক এগিয়ে যাবো, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি কেউ এখানে প্রফেশনাল থাকেন, বিশেষ করে কোথাও চাকরি করেন বা আমাদের চেয়ে অনেক দেখা গেল প্রফেশনাল মানে আপনি অনেক হয়তো জানতে পারেন, সেক্ষেত্রে সুবিধা হবে আপনারা যদি আমাদের সাথে প্রশিক্ষণ হিসাবে মানে প্রশিক্ষক হিসেবে পরবর্তীতে জয়েন করেন, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের আরো সুবিধা হবে। হ্যাঁ, আর আমরা আমাদের যে ট্রেনাররা যারা থাকবে, আমি যেরকম করি আমার ক্ষেত্রেও যেরকম, সব প্রশিক্ষকদের ক্ষেত্রে একই রকম। যে বিষয় টপিকের উপর লেকচার দিবে ওই বিষয়ের উপরে আপনারা প্রশ্ন করবেন, দরকার পড়লে আরো ডিসকাশন হবে, বা আপনি আরো ভালো জানলে আপনি আমার আইডিয়াটা শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই শিখতে পারি। ওই বিষয় ছাড়া অন্য বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি মোস্ট ওয়েলকাম। আমাদের ট্রেনার যারা আছে তাদের সাথে আপনি ব্যক্তিগতভাবে আমাদের অলরেডি তো কন্ট্যাক্ট আছে, যোগাযোগ করতে পারেন, আমরা সুন্দর আলোচনা করতে পারি, একে অপরের কাছে শিখতে পারি। এই হচ্ছে সবার কাছে প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবু, তোমাকে হোস্ট করে দিচ্ছি, তুমি শুরু করে দাও। জি বাবু, তোমাকে হোস্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি শেয়ার স্ক্রিন দিচ্ছি। হ্যাঁ, তোমার যে প্রশিক্ষণের যে বিষয় সেটার উপরে আলোচনা করবো, এটা বিষয়ে ডিসকাশন হবে। হ্যাঁ, কে তোমার যদি অনেকে এটা নিয়ে জানে আরো আলোচনা হবে, শিখবা, আলোচনা করবা, কিন্তু এর বাইরে কোনো কিছুই দরকার নাই। ঠিক আছে? যদি বাইরের হয় সেটা আমরা পার্সোনালি আলোচনা করবো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আমি লিভ নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করব। তো আমি ক্লাস শুরু করার আগে আহ, এখন পর্যন্ত আমার মনে হয় 62 জন জয়েন করছেন আমাদের সঙ্গে। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল রিমোট সেন্সিং এন্ড থিওরিটিক্যাল কনসেপ্ট। তো যেহেতু প্রথম ক্লাসে আমি জিআইএস এর ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আলোচনা করব মূলত হচ্ছে রিমোট সেন্সিং এর ফান্ডামেন্টাল বিষয়গুলো। যে রিমোট সেন্সিং বলতে আমরা কি বুঝি, বা আমরা রিমোট সেন্সিং নিয়ে কিভাবে কাজ করতে চাই, রিমোট সেন্সিং এর সঙ্গে আমাদের জিআইএস এর সম্পর্ক, এগুলা নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যতটুকু জানি শেয়ার করব, আবার আপনারা যতটুকু জানেন একটা মিউচুয়াল লার্নিং হবে। তো সেই ক্ষেত্রে সহযোগিতা অবশ্যই দরকার। তো আমি সরাসরি ক্লাসে চলে যাবো। আজকে ক্লাস আউটলাইনে আউটলাইন হিসেবে আজকের ক্লাসে মূলত আমরা কয়েকটা জিনিস নিয়ে বেশি বেশি কথা বলবো। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ বেসিক ডিসকাশন। এখানে থাকবে হোয়াট ইজ রিমোট সেন্সিং, রিমোট সেন্সিং বলতে আমরা কি বুঝি, পেসিভ ভার্সেস অ্যাক্টিভ সেন্সিং, ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ, একটা ইমেজের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, দ্য গ্রাউন্ড ইন দ্য এয়ার ইন স্পেস, শেপ, মানে একটা গ্রাউন্ডের শেপ কিরকম হবে, স্যাটেলাইটের ক্যারেক্টারিস্টিক গুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা পিক্সেল সাইজ নিয়ে কথা বলবো এন্ড স্কেল নিয়ে কথা বলবো, একটা ইমেজের পিক্সেল সাইজ কিরকম হবে। তারপরে স্পেকট্রাল রেজুলেশন বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে আলোচনা করব। তারপর রেডিওমেট্রিক রেজুলেশন কি, রিমোট সেন্সিং এর ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করব। তারপর মাল্টি স্পেকট্রাল স্ক্যানিং নিয়ে আলোচনা করব। আর মোস্টলি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা যেহেতু রিমোট সেন্সিং নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে আমাদের স্যাটেলাইট কিভাবে কাজ করে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আমার কাছে মনে হয়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে স্যাটেলাইট কিভাবে কাজ করে এটা নিয়ে আমাদের জানা অবশ্যই দরকার। কারণ আমরা যেহেতু রিমোট সেন্সিং নিয়ে কথা বলবো, সেখানে মোস্ট অফ দা সময় আমরা স্যাটেলাইট নিয়ে কাজ করব। তো এটা নিয়ে একটা একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন হবে। তারপরে হচ্ছে এরপর হচ্ছে থার্মাল ইমেজিং নিয়ে আমরা কথা বলবো। তারপরে কিছু স্যাটেলাইট আছে যেগুলো হচ্ছে আমাদের রিসার্চ ফিল্ডে খুব বেশি বেশি ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কিছু ওয়েদার স্যাটেলাইট আছে, কিছু ল্যান্ড অবজারভেশন স্যাটেলাইট আছে, মেরিন অবজারভেশন স্যাটেলাইট আছে। তো স্যাটেলাইটের তিনটে ক্রাইটেরিয়া নিয়ে আমরা কথা বলবো। আর শেষের দিকে আমরা কথা বলবো হচ্ছে ইমেজ অ্যানালাইসিস। যেহেতু একটা বেসিক ক্লাসের কিছু ভিজুয়াল ইন্টারপ্রিটেশন নিয়ে কথা বলবো, এবং ডিজিটাল প্রসেসিং, একটা ইমেজকে আমরা ডিজিটালি কিভাবে প্রসেস করতে পারি সেটা নিয়ে কথা বলবো। আর হচ্ছে প্রি প্রসেসিং, ইমেজ নিয়ে কাজ করার আগে ইমেজের ইমেজটাকে কিভাবে সাজাবো। তো একটা ইমেজকে কাজ করার উপযোগী করার জন্য ইমেজটাকে কিছু রেডিওমেট্রিক কারেকশন করতে হয়, সেই কারেকশন গুলো নিয়ে একটু কথা বলবো। আর শেষে হচ্ছে ক্লাসিফিকেশন। মোস্ট অফ দ্য টাইম আমরা ইমেজের ক্লাসিফিকেশনই করে থাকি সব সব থেকে বেশি। তো ইমেজের ক্লাসিফিকেশন কিভাবে শুরু হয়, শুরুর দিকের কিছু কথা আমরা
বলবো আর কি। তো আজকের ক্লাসের আউটলাইন হচ্ছে এগুলাই। আর শেষে কিছু প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো, আমি যতটুকু জানি, যতটুকু বোঝার চেষ্টা করছি এতদিন। তো আশা করি সবাইকে ক্লাসটা ভালো, মানে ভালো লাগবে। তো সরাসরি ক্লাসে চলে যাবো আমরা। আচ্ছা, তো ক্লাসে চলে যাওয়ার আগে আমরা প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ রিমোট সেন্সিং। আপনারা রিমোট সেন্সিং বলতে কি বোঝেন? যদি আমাকে কাইন্ডলি কেউ শেয়ার করতেন, বা আপনারা কি জানেন, বা আপনাদের কি রিমোট সেন্সিং বলতে আপনারা কি বোঝেন, তাহলে আমার জন্য সুবিধা হতো, বা আমরা সবাই জানার চেষ্টা করতাম। আহ আপনারা শেয়ার করতে পারেন বা হ্যান্ড রেজ করেন, আমি এক এক করে নাম সবাইকে ডেকে বলি। হ্যান্ড রেজ করতে পারেন, কে বলবেন রিমোট সেন্সিং বলতে সম্বন্ধে? হোয়াট ইজ রিমোট সেন্সিং? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, তো রিমোট সেন্সিং বলতে কি বোঝেন, এটা একজন বা দুইজন যদি শেয়ার করতেন তাহলে খুব সুবিধা হতো আমার জন্য। আবার জিনিসটাকে ডিসক্রাইব করা, আপনারা মেমোরাইজ করতে চেষ্টা করেন যে রিমোট সেন্সিং বলতে কি বোঝেন। আমরা তো জিআইএস সম্বন্ধে বলছি যে জিআইএস বলতে কি বুঝি, কিন্তু রিমোট সেন্সিং সম্বন্ধে কি বুঝি আমরা, রিমোট সেন্সিং বলতে কি বুঝি আমরা? ভাইয়া জি আমি বলি, আমি কিছু শেয়ার করছি আর কি। ওকে ওকে। আচ্ছা, আমি রিমোট সেন্সিং বলতে বুঝাই, রিমোট মানে হচ্ছে দূরবর্তী, সেন্সিং মানে হচ্ছে কোনো কিছুকে অনুধাবন করা বা কোনো কিছুকে দূর থেকে দেখা। রিমোট সেন্সিং মানে হচ্ছে কোনো কিছু আমার অনেক দূরে, যেটাতে আমি হয়তো পৌঁছতে পারবো না, সেই জিনিসটাকে আমি স্যাটেলাইটের মাধ্যমে, অথবা স্যাটেলাইট ছাড়াও এখন যেটা হয় ড্রোন দিয়েও এই কাজটা করা হয়ে থাকে, মানে পিকচারটা, সেখানকার ডাটাটা ক্যাপচার করা, ডাটা ক্যাপচার করে দেন সেটাকে প্রসেস করা, আচ্ছা এটাই হচ্ছে রিমোট সেন্সিং। আচ্ছা, ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ শেয়ার করবেন যে রিমোট সেন্সিং বলতে কি বুঝেন আপনারা? হ্যাঁ ভাইয়া, আমি একটু জাস্ট অ্যাড করতে চাই ওকে। ওই আগের ভাইয়াটার সাথে। রিমোট সেন্সিং হলো আমরা কোনো একটা অবজেক্টকে যখন অবজার্ভ করব বা মেজার করব অথবা মনিটর করব, এই এই প্রসেসটার সময় সম্পূর্ণ প্রসেসটা দূরে থেকে করব এবং অবজেক্টটাকে ফিজিক্যালি টাচ না করে, কোনো একটা অবজেক্ট বা কোনো কিছু অবজার্ভ করা, মেজার করা অথবা মনিটর করাই হলো রিমোট সেন্সিং। অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর করে গুছিয়ে বলছেন। আর কেউ বলবেন? মোতাহার হয়েছিলেন নাকি আপনি? জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর আনসার। আর কেউ বলবেন? আচ্ছা, আর কেউ যদি না বলেন তাহলে আমরা সরাসরি স্লাইডে চলে যাই, দেখি আমি কি বুঝি। রিমোট সেন্সিং সম্বন্ধে ভাই একটা কথা বললেন যেটা আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল একটা আনসার। সেটা হচ্ছে কোনো জিনিসকে সরাসরি আমি না ধরে, মানে ওই জিনিসটার উপর একটা অবজারভেশন চালানো, এবং অবজারভেশনের পর ওইটাকে অ্যানালাইসিস করতে হবে, তারপরে প্রি প্রসেসিং করতে হবে, এবং ওইখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। যে ইনফরমেশনটা আমি কালেক্ট করব, ওই ইনফরমেশনটা দিয়েই আমি আমার পরবর্তী কাজটা করব। সেটা আর্ট সার্ফেসে, হ্যাঁ সেটা আর্ট সার্ফেস অবশ্যই আছে, উইদাউট, মানে আপনাকে সরাসরি কানেক্ট না করে, সরাসরি উপর থেকে একটা জিনিসকে না ধরে। ধরেন আপনি একটা স্যাটেলাইট আমি উপরে পাঠালাম, একটা স্যাটেলাইট পাঠাতে পারি বা একটা ড্রোন পাঠাতে পারি বা আর্থ অবজারভেশনের যে কোনো সেন্সর পাঠাতে পারি। এই সেন্সর গুলোর মূলতই কাজ হচ্ছে যে অবজারভেশন করবে তারা, অবজারভেশন করবে, অবজারভেশন করে একটা ডাটাকে সংগ্রহ করবে, করার পর ওই ডাটাটাকে একখানে রাখবে, রাখার পর ওইটাকে অ্যানালাইসিস করা লাগবে। অ্যানালাইসিস করার পর, অ্যানালাইসিস করার আগে কিছু প্রি প্রসেসিং করতে হবে, আমাকে ডাটাটাকে হালনাগাদ করতে হবে। হালনাগাদ করার পর ওইখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। ফাইনাল আউটপুট হচ্ছে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, ইনফরমেশনটাই আমাদের হচ্ছে মূল গোল। তো এটাই হচ্ছে রিমোট সেন্সিং। অবশ্যই সেটা সেন্সর দিয়ে করতে হবে। সেন্সর অনেক টাইপের সেন্সর হয়, আমরা সেন্সর নিয়ে পরে কথা বলবো। আলটিমেটলি রিমোট সেন্সিং বলতে এটাই বুঝি আর কি আমরা। আচ্ছা, এরপর রিমোট সেন্সিংটাকে যদি আমি ভেঙে ফেলি, যে আমি রিমোট সেন্সিং বা সেন্সরটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে দেখেন এখানে 7টা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি আমরা। একটা এনার্জি সোর্স, এনার্জি সোর্স অবশ্যই সান, যে এনার্জি সোর্স থাকবে, কি থাকবে, একটা এনার্জি সোর্স থাকবে, এই যে একটা এনার্জি সোর্স থাকবে। এনার্জি সোর্স অবশ্যই সান অবশ্যই হতে পারে, কারণ সূর্যের আলো হচ্ছে সব থেকে বড় এনার্জি সোর্স আমাদের ওয়ার্ল্ডের মধ্যে।
আচ্ছা, তারপরে রেডিয়েশন থাকবে, রেডিয়েশন অফ রেডিয়েশন এন্ড দ্য অ্যাটমসফিয়ার। দেখেন আমি যখন সূর্য থেকে শক্তি নিচ্ছি, আমি এনার্জি নিচ্ছি, যে এনার্জিটা মূলত কি করবে, রেডিয়েশনের উপর দিয়ে যাবে। রেডিয়েশন কি আমাদের আর্থ সারফেসটা, কারণ সূর্য কিন্তু আর্থের থেকে অনেক উপরে উপরে অনেক উপরে, এবং পৃথিবী যেমন একটা স্যাটেলাইট, প্রাকৃতিক স্যাটেলাইট, এরকম অনেকগুলো স্যাটেলাইট আছে। হ্যাঁ, তো এরকম পৃথিবী একটা, তো আমরা আমরা তো পৃথিবী নিয়ে অবজারভেশন করব। তো সান থেকে আমরা সূর্য পাচ্ছি, মানে সূর্য থেকে আমরা শক্তি পাচ্ছি। তারপর শক্তিটা কি করে রিফ্লেক্ট করবে, কোথায় রিফ্লেক্ট করবে, এই রেডিয়েশন, যেখানে রেডিয়েশন হবে অ্যাটমসফিয়ারে। তারপরে কি করবে, ইন্টারাকশন তো টার্গেট, এই যে যেখানে এই পৃথিবীর যে জিনিসটা, যেমন কি হবে, ল্যান্ড হতে পারে, তারপরে ওয়াটার হতে পারে, হ্যাঁ, তারপর আরবানাইজেশন হতে পারে, বা মেরিন হতে পারে, মেরিন সি বিচ হতে পারে। তো আমি অনেকগুলা জিনিসের উপর অবজারভেশন চালাতে পারি। তো এই যে সি নম্বরটা হচ্ছে আমাদের ইন্টারাকশন অফ দ্য টার্গেট, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, টার্গেট যখন হয়ে গেল, তারপর আমি রেকর্ড করব, কিসে রেকর্ড করব, রেকর্ড অফ দ্য এনার্জি বাই দ্য সেন্সর। এখন আমি যখন রেকর্ড করবো, এই যে এটার উপর কি হলো, এটার উপর সূর্যের একটা আলো পড়লো। হ্যাঁ, সূর্যের আলোটা কোথায় পড়লো, মানে আমাদের অ্যাটমসফিয়ার দিয়ে, যেটা আমাদের মূল টার্গেট, সে টার্গেট পড়লো। আচ্ছা, তারপরে কি করবে, তারপরে মূল কাজ হচ্ছে রেকর্ডিং অফ দ্য এনার্জি অফ দ্য সেন্সর। এই যে এইখানে যে আলোটা পড়লো, এখন সেন্সর কি করবে, এটা ক্যাচ করবে, এখান থেকে সেন্সর একটা রিফ্লেকটেন্স করবে। এখান থেকে কি করবে, এই যে আমাদের ল্যান্ড, ওয়াটার, আরবানাইজেশন আর হচ্ছে সি সারফেস, এই সবগুলো কি করবে, সে রেকর্ড করবে কোথায়, এই যে আমাদের স্যাটেলাইটের মধ্যে। এটাই হচ্ছে আমাদের মূল স্যাটেলাইট। এটা হচ্ছে প্রাকৃতিক স্যাটেলাইট না, এটা হচ্ছে কৃত্রিম স্যাটেলাইট। অনেকগুলো কৃত্রিম স্যাটেলাইট আছে পৃথিবীতে, পৃথিবী থেকে পাঠানো অনেক দেশ পাঠাইছে, যেমন চায়না পাঠাইছে, তারপরে ইউএসএ পাঠাইছে, তারপর রাশিয়ার স্যাটেলাইট আছে, তারপরে ইভেন আমি যদি ভুল না করে থাকি, কেনিয়ার মতো দেশেও একটা স্যাটেলাইট পাঠানো আছে। বাংলাদেশেও কিন্তু একটা স্যাটেলাইট আছে। হ্যাঁ, সেটা হচ্ছে মূলত কমিউনিকেশন বিল্ড আপের জন্য। অনেকগুলো স্যাটেলাইটের ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো স্যাটেলাইটের অনেকগুলো কাজ। তো আমরা এগুলো নিয়ে ধীরে ধীরে কথা বলবো। আচ্ছা, আমি যখন কি করব, রেকর্ডিং করব, রেকর্ড করলাম, এখানে কিসে রেকর্ড করলাম, এই যে আমাদের টার্গেট থেকে একটা ডাটা, এখান থেকে ইনফরমেশন কি করবো, এখান থেকে কোনো ছবি বা ইনফরমেশন এখানে যায়, এই এই জিনিসটা, মানে এই স্যাটেলাইটটা আমি কি করব, আমি ক্যাপচার করবো বা রেকর্ড করবো, রেকর্ড করার পর ট্রান্সমিশন করবো। ট্রান্সমিশন মানে কি, এই যে তথ্যটা, এই তথ্যটা স্যাটেলাইট থাকবে না, কারণ গাদা গাদা জিনিস তো এখানে স্টোর করে রাখার অপশন নাই। এখানে জাস্ট এটা কি করবে, ক্যাপচার করবে এবং রেকর্ড করবে। রেকর্ড করার একটা জিনিস রাখা হবে কোথায়, ট্রান্সমিশন হবে, রিসিপশন হবে এন্ড প্রসেসিং হবে এই সার্ভিস, যেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল বলি আমরা। প্রত্যেকটা একটা গ্রাউন্ড স্টেশন থাকে প্রত্যেকটা স্যাটেলাইটের, যে যে দেশের স্যাটেলাইট যে জায়গায় গ্রাউন্ড স্টেশন থাকে। বাংলাদেশের স্যাটেলাইটে যেমন গাজীপুরে মনে হয় স্যাটেলাইটের, আমার বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন আছে। এরকম প্রত্যেকটা দেশের স্যাটেলাইটে একটা করে গ্রাউন্ড স্টেশন থাকে। তারপরে ইন্টারপ্রিটেশন এন্ড অ্যানালাইসিস, এই যে এইখান থেকে কি করবে, এই যে তথ্যগুলো ইন্টারপ্রিট করবে এরা, এফ অপশনে যে। তারপর কি করবে, জিতে যে অ্যাপ্লিকেশন হবে। এই যে আমি যে তথ্যটা পাচ্ছি, এই যে তথ্যগুলো আমি প্রত্যেকটা জায়গার ইমেজে যে আমি ছবি ডাউনলোড করতেছি, এই ছবিগুলো কি হবে, জমা হবে। জমা হওয়ার পর অ্যাপ্লিকেশনের জন্য এটা প্রি প্রসেসিং, একদম মানে অ্যাপ্লিকেশন সরাসরি যে ইমেজটা আমরা হাতে পাই, যে ইমেজটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি, এটা আমাদের হাতে চলে আসে, মানে আমাদের র ডাটা চলে আসে। এটাই মূলত হচ্ছে স্যাটেলাইটের ভেতরের গল্পগুলো। আচ্ছা, তো আমরা এতটুকু জানলাম। এখন আমরা সরাসরি নেক্সট, হ্যাঁ, নেক্সটে যাব। নেক্সট, হ্যাঁ, নেক্সট হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সর। আচ্ছা, আপনারা কেউ কি আমাকে বলবেন যে অ্যাক্টিভ সেন্সর কি আর প্যাসিভ সেন্সর কি, এই ছবি দিয়ে কি বোঝাচ্ছে বা কি বোঝানো যাচ্ছে বা কি বুঝতেছি আমরা? আপনারা যদি কেউ মানে শেয়ার করতেন। আমি তো সেন্সিং এর কথা বললাম, যে আমি অবজারভেশন করলাম, কিন্তু আসলে অ্যাক্টিভ সেন্সিং বা প্যাসিভ সেন্সিং বলতে আমরা কি বুঝি? আপনারা যদি কেউ কেউ শেয়ার করতেন আমাকে, যে কোনো একজন শেয়ার করেন। ভাই আমার যদি ভুল না হয়, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি যতটুকু জানি, অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্সিং হলো যেখানে সূর্যের আলো থাকলেও সেটা সেন্সরটা কাজ করবে, না থাকলেও কাজ করা যাবে। ওকে, আর আর প্যাসিভ সেন্সর হলো সূর্যের আলো, সূর্যরশ্মি মাস্ট থাকতে হবে। আচ্ছা, যদি আমার ভুলও হতে পারে জানার মধ্যে। আপনারা কেউ আর কেউ বলবেন? ভাইয়া আমি শেয়ার করতে যাচ্ছি আমার আইডিয়াটা।
অবশ্যই বলেন। আচ্ছা, এখানে অ্যাক্টিভ সেন্সিং এবং আরেকটা হচ্ছে প্যাসিভ সেন্সিং, এটা মূলত অ্যাক্টিভ স্যাটেলাইট এবং প্যাসিভ স্যাটেলাইট থেকে আসতে সম্ভবত আচ্ছা মেবি। আচ্ছা তো অ্যাক্টিভ স্যাটেলাইটে যেটা হয় যে সিগন্যালটা অ্যাম্পলিফাই করে ফেলে, মানে এটাকে যে সিগন্যালটা পাচ্ছি আমরা, যে রিমোট সেন্সিং ডাটাটা নেওয়া হয়েছে সেটাকে অ্যাম্পলিফাই করার সুযোগ থাকে। কিন্তু প্যাসিভ স্যাটেলাইটে যা যে ডাটাটা আমরা কালেক্ট করেছি রিমোট সেন্সিং এর মাধ্যমে, সেটা মানে ওই স্যাটেলাইটের মধ্যে সেই ইয়াটা থাকে না, অ্যাম্পলিফাইং যে ক্যাপাবিলিটি সেটা থাকে না বর্তমানে। যদিও অ্যাক্টিভ স্যাটেলাইটটাই বেশি ইউজ হচ্ছে, তো আমার মনে হয় যে অ্যাক্টিভ স্যাটেলাইট আর অ্যাক্টিভ সেন্সিং জিনিসটা মূলত অ্যাক্টিভ স্যাটেলাইট থেকে এসেছে আর কি। আচ্ছা। Just আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম। আচ্ছা বাবুল ভাই, আমি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্সিং বলতে আমি যেটা বলছি যে অ্যাক্টিভ সেন্সিং এ হচ্ছে যেটা যে সেন্স করতেছি আমরা যে ডিভাইসের মাধ্যমে, সেটার নিজস্ব পাওয়ার সোর্স থাকবে এবং সেই পাওয়ার ওকে সোর্স থেকে ইমিট করে সেই রিফ্লেক্টেড এমিশন সে ক্যাপচার করে সেন্স করবে। আর প্যাসিভটাতে হচ্ছে তার নিজস্ব কোনো পাওয়ার সোর্স থাকবে না, সানলাইট অথবা অন্য যে কোনো রেডিয়েশন থেকে সে সেন্স মানে সেই রেডিয়েশনটা কালেক্ট করে তারপরে সেন্স করবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কি বলবেন? জি ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, অ্যাক্টিভ বলতে যেটা বোঝায় স্বাভাবিক যে সক্রিয়ভাবে নিজে ভূমিকাটা রাখে। যখন কোনো ডাটাটা কালেক্ট করা হয় তখন দেখা যাচ্ছে সে যে নিজে ডাটা কালেক্ট করতে পারে সরাসরি, দেখা যাচ্ছে নিজের পাওয়ারের মাধ্যমে। যেমন এখানে দ্বিতীয় ছবিতে যেটা দেখা যাচ্ছে ডান হাতের দিকে, এখানে স্যাটেলাইট সরাসরি নিজের যে এটা আছে আপনার আহ, কি বলে বিকিরণের মাধ্যমে যে কাজটা করতেছে আর কি, রিফ্লেকশন মাধ্যমে যেটা নিচ্ছে সেটা সরাসরি নিজে স্যাটেলাইট নিজে ব্যবহার করে ডাটা কালেক্ট করতেছে। এদিকে দেখা যায় আমরা যদি ফার্স্টে দেখি, বাম হাতে যে চিত্রটা দেখি, সেই ক্ষেত্রে সূর্য থেকে যে রশ্মিগুলো আসে আর কি, সেটা পৃথিবীতে রিফ্লেক্ট হওয়ার পর, পৃথিবীর সাথে রিফ্লেক্ট হওয়ার পর সেটা আমাদের স্যাটেলাইটে পৌঁছাচ্ছে। তো এখানে যেহেতু সরাসরি স্যাটেলাইট ভূমিকা রাখছে যেটাতে, সেটা অ্যাক্টিভ, আর যেটাতে সরাসরি মানে পাওয়ার সোর্স ব্যবহার করতেছে না স্যাটেলাইট, সেটা হচ্ছে প্যাসিভ। থ্যাংক ইউ। আর কেউ বলবেন? আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা কয়েকদিন বলছেন, আমার খুবই ভালো লাগলো। বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ যে সেন্সিং, সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এইখানে দেখেন, প্রথমটা কিন্তু প্যাসিভ, পরেরটা কিন্তু অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, নিজের সক্রিয়তা থাকবে, আর প্যাসিভের ক্ষেত্রে নিজের সক্রিয়তা থাকবে না। সেখানে দেখেন এই স্যাটেলাইটটা এ মূলত কি করতেছে, আর্থ অবজারভেশন করতেছে, ওকে। কিন্তু যখন আমরা জানি যে দিনে 12 ঘন্টা দিন থাকবে, ডে, আর 12 ঘন্টা নাইট, দিনটা 24 ঘন্টা, ওকে। তাহলে দিনের আলো থাকবে কত, 12 ঘন্টা। 12 ঘন্টা এটা ভালো মতো সেন্স করতে পারবে, মানে সূর্যের আলোটা যখন রিফ্লেক্ট হবে, এই রিফ্লেক্টেন্সটা যখন এই টার্গেট অপশনে এই যে টার্গেট ভেরিয়েবল উপর পড়বে, এটা তারপর এটা কি করে সেন্স করতে পারবে। হুম, অবশ্যই অ্যাটমসফিয়ারের উপর দিয়ে। তো এটা ভালো মতো করতে পারবে, কিন্তু রাতের বেলা এটা ভালো মতো সেন্স করতে পারবে না, কারণ এর এই ক্যাপাসিটিটা নাই, যেটা সূর্যের আলো ছাড়া এ সরাসরি নিজের আলো দিয়ে রিফ্লেক্ট করে ওই তথ্যটাকে বা ওই লোকেশনটাকে ডিটেক্ট করতে পারে। এটা কিন্তু প্যাসিভ সেন্সর। আর অ্যাক্টিভ সেন্সর একটা ঘটনা, সেটা হচ্ছে এর সূর্যের আলো তোয়াক্কা করে না, সোজা বাংলা কথা। সূর্যের আলো থাকলেও সেন্স করতে পারবে, সূর্যের আলো যদি নাও থাকে তাও সেন্স করতে পারবে, দিনটা 24 ঘন্টা সেন্স করতে পারবে। যেমন ল্যান্ডসেট এক নামে একটা স্যাটেলাইট আছে, নাম মনে হয় শুনছেন অনেকে, ল্যান্ডসেট, হ্যাঁ, মোডিস, 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 এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। মোডিস, তারপরে টেরা, অ্যাকোয়া, অনেক অনেক স্যাটেলাইট আছে যেগুলো আর্থ অবজারভেশনের জন্য বা ল্যান্ড অবজারভেশনের জন্য ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু দিনটা 24 ঘন্টা একটু থাকে, কারণ 24 ঘন্টার ডাটাই এখানে অ্যাভেলেবেল থাকে। তো সেই ক্ষেত্রে যেগুলো 24 ঘন্টার ডাটাই আমি অ্যাভেলেবেল পাবো সেগুলো অ্যাক্টিভ সেন্সর, আর যেগুলো শুধু দিনের আলোতে সেন্স করবে সেগুলো হচ্ছে প্যাসিভ সেন্সর। আপাতত আর মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা অ্যাক্টিভ সেন্সর প্যাসিভ সেন্সর নিয়ে কথা বলছি। আচ্ছা, এরপর এরপর আমরা কথা বলবো ইমেজ। একটা ইমেজের ক্যারেক্টারিস্টিক কি, একটা ইমেজে কি কি ক্যারেক্টার থাকতে পারে।
বা একটা ইমেজের কি কি ক্যারেক্টারাইজেশন থাকবে, আপনারা কেউ কি বলতে পারবেন? বলেন দেখি, একটা ইমেজের কি কি ক্যারেক্টার থাকে? পিক্সেল নর্মাল, একটা ক্যারেক্টারিস্টিক, তারপর পিক্সেল তারপর রেজুলেশন একটা থাকে। Vector resolution and characteristics. Vector characteristics. একজন করে বলেন। একটা ইমেজের কি কি ক্যারেক্টারিস্টিক থাকে, এটা দেখে আরো স্পষ্ট হওয়ার কথা। দেখেন একটা ইমেজের কি কি ক্যারেক্টারিস্টিক থাকে। আচ্ছা, কেউ যদি শেয়ার করতে না চান আমি বলি। আচ্ছা, একটা ইমেজের মূলত কয়েকটা ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, না হলে ওইটাকে আমরা ইমেজ বলতে পারি না। সোজা বাংলা কথা হচ্ছে, একটা ইমেজকে যদি আমি ভাগ করি, প্রথম থাকবে হচ্ছে ডিজিটাল ফরম্যাট। ইমেজটাকে অবশ্যই ডিজিটাল ফরম্যাট থাকতে হবে। ডিজিটাল ফরম্যাট মানে কি? দেখেন এই ফরম্যাটটা কিন্তু একটা ডিজিটাল ফরম্যাট। আপনি একটা ছবি খাতায় আঁকলেন, ওইটা কিন্তু ডিজিটাল ফরম্যাট না, ওটাও কিন্তু একটা ছবি। ওইটার কোনো রেজুলেশন আমি ডিটেক্ট করতে পারবো না, ওইটার পিক্সেল সাইজ ডিটেক্ট করতে পারবো না, এবং ওই ইমেজটার কোনো ডিজিটাল ইমেজিং থার্মাল যে ক্যাপাসিটি নাম্বার, এটাও আমি ডিটেক্ট করতে পারবো না। তাহলে প্রথম থাকবে কি, প্রথম হবে কি ডিজিটাল ফরম্যাট। ছবিটাকে প্রথম থাকতে হবে কি নাম্বার 1 হয়ে গেল, হ্যাঁ নাম্বার 1 ছবিটা থাকতে হবে কি ডিজিটাল ফরম্যাট, ডিজিটাল ফরম্যাট। আচ্ছা, নাম্বার 2 ওই ইমেজটার কি থাকতে হবে, পিক্সেল সাইজ থাকবে, এলিমেন্ট থাকতে হবে, এলিমেন্ট পিক্সেল সাইজ। এই যে সবগুলো কিন্তু পিক্সেল সাইজ এক একটা করে, হ্যাঁ এখানে দেখেন এখানে সবগুলো এক একটা করে পিক্সেল সাইজ। এই ইমেজটার পিক্সেল সাইজ কত, এই ইমেজটার পিক্সেল সাইজ কত, মানে এটা রেজুলেশন কত, পিক্সেল সাইজ সবগুলো এরকম, এটা রেজুলেশন কত, এটা রেজুলেশন এত, সবগুলো ডিজিটাল নাম্বারে থাকে আর পিক্সেল সাইজ থাকবে। এবং এরপর থাকবে ডিজিটাল ইমেজ। একটা ডিজিটাল ইমেজের হচ্ছে পিক্সেল সাইজের সাথে সাথে, মানে পিক্সেল সাইজ থাকবে, পিক্সেল সাইজ যখন আছে তখন এটাকে ব্যান্ড ক্যালকুলেশন করার জন্য এটা কি সেকেন্ডারি ডাটা ভ্যালিডেশন করতে হবে। তাহলে এই সবগুলো জিনিসের উপর ভিত্তি করে একটা ইমেজকে আমি ভাগ করতে পারি বা বুঝতে পারি যে একটা ইমেজে কি কি ক্রাইটেরিয়া থাকে বা কি কি ক্যারেক্টারিস্টিক থাকে। একটা ইমেজকে যখন আমি জুম করব, ওইখান থেকে অনেকগুলো পিক্সেল তৈরি হবে, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু কত এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। যে ইমেজটার পিক্সেল ভ্যালু বেশি, এই ইমেজটাকে জুম করে আমি বেশি করে ওইখান থেকে ডাটা কালেক্ট করতে পারবো এবং ইনফরমেশন গ্যাদার করতে পারবো। তাহলে একটা ইমেজের ক্যারেক্টারিস্টিক্সটাও আমাদের গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর এই যে দেখেন এই দুটো ইমেজ, দেখেন এই দুইটা ইমেজ আমার একটা জায়গা থেকে সংগ্রহ করা, দুইটা ইমেজ। একটা হচ্ছে ল্যান্ডসেট 1 থেকে 5 আর একটা ল্যান্ডসেট 8। তাহলে কি প্রথম ইমেজটা রেজুলেশন খুব কম, কম মানে খুবই কম, এবং সেগুলো 60 মিটারের বেশি একটা করে পিক্সেলের সাইজ। আর পরেরটাতে পিক্সেল সাইজ খুব কম, 20 মিটার 25 মিটার বা এর থেকেও কম হতে পারে। তাহলে যেটাতে পিক্সেল সাইজ বেশি বা যেটা রেজুলেশন বেশি, সেই ইমেজটা দেখতে একটু ঘোলা ঘোলা লাগছে, মানে এখান থেকে আমি কোনো তথ্য কালেক্ট করতে পারবো না। আর এইটা থেকে আমি তথ্য খুব ভালো মতো কালেক্ট করতে পারছি, ভালো জুম করে আরো আইডেন্টিটি জিনিসটা দেখতে পাচ্ছি। তাহলে ইমেজ ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের জানা খুব জরুরি। আমরা ল্যান্ডসেট নিয়ে যখন কথা বলবো, ল্যান্ডসেট 1 থেকে 8 প্রত্যেকটা রেজুলেশন এবং প্রত্যেকটা ব্যান্ড রেজুলেশন আমরা আলোচনা করবো, আজকে আলোচনা করবো। আচ্ছা, এরপর স্যাটেলাইট এন্ড সেন্সর। স্যাটেলাইট কি এবং সেন্সর কি? দেখেন একটা অন দ্য গ্রাউন্ড ইন দ্য এয়ার ইন শেপ, একটা একটা মানে একটা গ্রাউন্ডের শেপ কিরকম হবে, শেপের উপর যদি নির্ভর করে ওই স্পেসটার যে স্যাটেলাইট মানে যে সেন্সরটা আমি লাগাইলাম, এখানে দেখেন একটা সেন্সর লাগানো আছে, এটা অনেক আগের। তো এখানে এই সেন্সরটার কাছকে এটা ডিটেক্ট করবে এই এরিয়াটা, এটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া থাকবে যে এটা কত ওয়াইড লেন্স পর্যন্ত এটা 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 এখান থেকে অবজারভেশন করতে পারবে বা এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবে। তাহলে স্যাটেলাইট আর সেন্সর, এটা কিন্তু একটা সেন্সর। স্যাটেলাইট এক ধরনের সেন্সর, যে সেন্সরটা মানে উপরে লাগানো থাকে
এবং একদম মানে আর্থের পৃথিবী থেকে অনেক উপরে। এবং এই সেন্সর গুলো হয়তো বা কিছু কিছু নির্দিষ্ট এরিয়ার জন্য, ধরেন আপনার বাসার একটা বেগুন ক্ষেত আছে বা হচ্ছে টমেটো বাগান আছে, এটা 1 শতক বা 2 শতক জায়গা। তো এটার অবজারভেশনের জন্য একটা সেন্সর আপনি লাগালেন, পিপিপি বা পিসিআই বা 25, এই টাইপের কিছু সেন্সর আপনি লাগাচ্ছেন, বা হচ্ছে লাইসিমিটার বা কিলোমিটার বা এই টাইপের কিছু সেন্সর আপনি লাগাচ্ছেন, যে সেন্সর গুলো দিয়ে আপনি ওইটা লিভ এরিয়া ইন্ডেক্স বা ক্যালকুলেশন ইন্ডেক্স এর ক্ষেত্রে কিছু কিছু মানে ডিটেকশন অ্যানালাইসিস করার জন্য আপনি ব্যবহার করবেন, সেটা আপনার নিজের পার্সোনাল কাজের জন্য। তো এই তথ্যগুলা ব্যবহার করার জন্য এখানে একটা নিজেদের পার্সোনাল সেন্সর জাস্ট এই এরিয়াটাকে জাস্ট অবজার্ভ করবে। আর যখন স্যাটেলাইট পাঠাবে তখন অনেক বড় এরিয়া বা ওয়ার্ল্ড ওয়াইড মানে একটা অনেক বড় এরিয়ার একটা অবজারভেশন করবে। তো এটা সেন্সর এবং স্যাটেলাইট এর একটা ধারণা, সংক্ষেপ ধারণা। আচ্ছা, এরপর স্যাটেলাইট ক্যারেক্টারিস্টিক্স, একটা স্যাটেলাইটে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, মানে সেটা স্যাটেলাইট থেকে যদি আমি কয়টা ভাবে ভাগ করি বা মানে স্যাটেলাইটটাকে আমি কয়েকটা অংশে ভাগ করি, স্যাটেলাইটটা একটা মানে আর্থের উপর দিয়ে কিভাবে ঘুরবে, বা আর্থ অবজারভেশনের ক্ষেত্রে সেই স্যাটেলাইটটা মানে আর্থের প্রত্যেকটা অবজারভেশন সাইট দিয়ে মানে কোন ব্যাসে ঘুরবে, মানে কোন ডিস্টেন্সে ঘুরবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে মূলত যখন আমি আর্থ অবজারভেশনের দিকে আগাবো তখন একটা স্যাটেলাইট এর মূল ক্যারেক্টারিস্টিক্স হবে অরবিট এবং সোয়াথ। সোয়াথ কি এবং অরবিট কি, আপনারা কি কি বলতে পারবেন সোয়াথ কি আর অরবিট? অরবিটাল আকারে আর সোয়াথ আকারে কেউ যদি আমাকে বলতেন যে সোয়াথ কি এবং অরবিট। এনিওয়ান, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই। আচ্ছা, যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আমাকে একটু সাহায্য করেন যে সোয়াথ এবং অরবিট অরবিট, বলতে কি বোঝায়? অরবিট বলতে বোঝায় নির্দিষ্ট একটা কক্ষপথ, যে আচ্ছা পথকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন গ্রহ আবর্তন করে, আচ্ছা, এটাকে বোঝায় সাপেক্ষভাবে। আর সোয়াথ? সোয়াতের ব্যাপারটা হয়তো বাস্তি আমি ঠিকভাবে জানি না, তারপর আমার মনে হয় যে ভাই যেটা তো নিজ নিজ এক্সিসে থাকে, মানে নিজ এক্সিসে যেটা ঘোরা হয়তো বা সেটা মেবি। আচ্ছা, আর কেউ? আর কেউ জানেন যে সোয়াদ বলতে কি বুঝি? অরবিট বলতে হচ্ছে যে পথটা হচ্ছে স্যাটেলাইট ঘুরবে সেই জিনিসটাকে বলে অরবিট। আর যে ইমেজ, যে সারফেসে যে ইমেজটা নিয়ে আমরা কাজ করবো ওটাকে রিসোয়ার্টটা বলে। মানে সোজা বাংলা কথায় যে এরিয়াটা নিয়ে আমরা কাজ করবো সেটাই হচ্ছে সোয়াদ। ধরেন একটা, হ্যাঁ, এখানে একটা স্যাটেলাইট লাগালাম আমি, ধরেন এটা স্যাটেলাইট, এটা স্যাটেলাইট, হ্যাঁ, এই স্যাটেলাইটটা কিন্তু একটা কক্ষপথ অনুযায়ী ঘুরবে। সরি, আরে হ্যাঁ, এই স্যাটেলাইটটা একটা কক্ষপথ, পৃথিবীকে পৃথিবীকে মাঝখানে রেখে একটা কক্ষপথ। কখনো স্যাটেলাইটটা এখানে থাকবে, কখনো স্যাটেলাইটটা এখানে থাকবে, পৃথিবী যেমন ঘুরবে স্যাটেলাইটটাও এইভাবে ঘুরবে। আচ্ছা, তো সোয়াতের মূল কাজটা হচ্ছে এরিয়া অফ ইমেজ, এটা সারফেস, একটা ইমেজের সারফেসটা কিরকম হবে, সারফেসের উপর ভিত্তি করে রেফার করবে, কিসে রেফার করবে, যেটার এই যে এই সম্পূর্ণ এরিয়াটা কিরকম হবে বা কোন কক্ষপথে ঘুরতেছে, সেটা হচ্ছে সোয়াত। তো আমি একটা ভিডিও শেয়ার করব, আপনারা এই এখন এটা নিয়ে আরো ডিসক্রাইব আলোচনা করলে আরো 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 সুন্দরভাবে মানে ফুটে উঠবে আর কি। আচ্ছা, এরপর এরপর যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিয়ার পোলার অরবিট। এটা কিন্তু একটা পোলার অরবিট, মানে পোলার মানে 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 আপনারা তো পোলারাইজেশন বলতে বুঝেন যে আহ, মানে এই অরবিটটার উপর ব্যাসাস করে জাস্ট এই কক্ষপথে এটা ঘুরবে। এটা এটা এই কক্ষপথ মানে এটা হয়তো নির্ধারিত ভাবে বলে দেওয়া আছে যে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এটা সব পাশে বা চতুর্পাশে ঘুরবে না, জাস্ট এই অ্যাঙ্গেলেই ঘুরবে আর কি। পৃথিবী যখন ঘুরে ঘুরে এই পাশে আসবে, জাস্ট এটা এখানে সেট করে আছে এই স্যাটেলাইটটা, এটা এটা ঘুরবে না, জাস্ট পৃথিবী যখন ঘুরবে তখন একবার করে
এটা তো পৃথিবী যখন এর পাশে প্রদক্ষিণ করবে তো একবার দিয়ে এর এই ইমেজটা ক্যালকুলেশন করবে বা এই ইমেজটা ছবি তুলবে বা 6 দিন পর বা 10 দিন পর বা 15 দিন পর পর এরকম ছবিগুলা আমরা পাই। যেমন মুডিসের অনেক স্যাটেলাইট আমরা 15 দিন পর পর ছবি পাই, 10 দিন পর পর ছবি পাই ওই জায়গার ইমেজের। আর এরপরে যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং প্রসেস। কোন স্যাটেলাইট পৃথিবী এই পাশে ঘুরতেছে, স্যাটেলাইট এই পাশে ঘুরতেছে। তো কিছু স্যাটেলাইট আছে অ্যাসেন্ডিং মানে এন্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, পৃথিবী যেদিকে ঘুরবে সেদিকে ঘুরবে, আবার কোন স্যাটেলাইট আছে পৃথিবী যদি ঘুরবে তার বিপরীত পাশে ঘুরবে। তো স্যাটেলাইট অনেকগুলো স্যাটেলাইট অনেকভাবে কাজ করে, তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব এর একটু পরে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব যে স্পেশাল রেজুলেশন, পিক্সেল সাইজ এর স্কেল। একটা ইমেজ যখন আমি তুলবো বা একটা ইমেজ যখন স্যাটেলাইটের মাধ্যমে অবজারভেশন করা হবে বা ওই ইমেজটাকে আমি রেকর্ড করব, রেকর্ড করার পর ওই ইমেজটার পিক্সেল সাইজ কিরকম, স্কেল কিরকম বা ওইটার স্পেশাল রেজুলেশনটা কি, আমরা এটা নিয়ে কাজ করব বা এটা নিয়ে আমাদের একটু জানা দরকার। তো এটা অত্যাবশ্যক দরকার, সেটা হচ্ছে একটা ইমেজের স্পেশাল রেজুলেশনটা কি, সেই ইমেজটার রেজুলেশন সেল কিরকম, তারপরে ওই ওই ইমেজটার মধ্যে হচ্ছে আরেকটা জিনিস আছে এ আই এফ ও ভি। এটার মূল ফুল মিনিংটা হচ্ছে ইন্টার ইনস্ট্যান্ট ফিল্ড, FIELD ফিল্ড অফ ভিউ, মানে ওই নির্দিষ্ট সময়ে ওই ছবিটার ভিউ কিরকম আছে, IFO। তো এটা আমাদের জানা অবশ্যই জরুরি এবং ওই ইমেজটা স্পেশাল রেজুলেশন জানার জন্য IFO আমাদের জানতে হবে। তো এটার ওই ইমেজটা যখন আমি ডাউনলোড করব ওই ইমেজটার ভেতরে আমি অনেকগুলো মেটা ডাটা পাবো বা MTL ফাইল পাবো। এই MTL ফাইলের মধ্যেই ওই ইমেজটার একটা ডিসক্রিপশন দেওয়া আছে। আমরা এটা নিয়ে আলোচনা করবো একটু পরেই। তো এতটুকু আপনারা আপাতত জানেন, পরে আমি যখন ওই ইমেজটা ভেঙে ভেঙে দেখাবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ভাই আইএফওর ফুল ফর্ম কি বলেছেন? IFO ফুল মিনিংটা আমি লিখে দিচ্ছি, তারা IFOV এর ফুল মিনিংটা হচ্ছে instantaneous view, instantaneous field, FIEL field of view, FIVIU। এটা এটা একটু একটু জাস্ট নোট করে রাখেন, আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো, ঠিক আছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে আমরা আগাই সামনের দিকে ধীরে ধীরে। আচ্ছা, এরপর হচ্ছে স্পেকট্রাল রেজুলেশন। স্পেকট্রাল রেজুলেশনের মূল ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে একটা ইমেজ যখন আমি রেজুলেশন দেখবো তখন দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে পার্সেন্ট অফ রিফ্লেক্টেন্স আর হচ্ছে ওয়েভলেন্থ। সরি, হ্যাঁ, কি থাকবে? পার্সেন্ট অফ রিফ্লেক্টেন্স, কতটুকু পরিমাণ ওই স্পেসিফিক জায়গার জন্য রিফ্লেক্টেন্স হয়েছে এবং এটা ওয়েভলেন্থ কিরকম। যখন একটা পার্সেন্ট অফ রিফ্লেক্টেন্স বাড়বে তখন ওয়েভলেন্থ বাড়বে না কমবে, এটার উপর নির্ভর করবে স্পেকট্রাল রেজুলেশনটা কত। এটা দেখেন, যখন 0.4 এবং 0.7 এর মধ্যে এর ব্যাসটা থাকবে, মানে এর এর মূল রেঞ্জটা থাকবে। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর যে ফিল্মের ক্ষেত্রে, এটা হচ্ছে মেটাডাটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তিনটা কালার পাবো আমি, একটা ব্লু, একটা গ্রিন, একটা রেড। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা ইমেজকে ভাগ করলে মূলত তিনটা মেজর কালারকে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্লু, রেড আর হচ্ছে গ্রিন। তো আর একটা কালার ইমেজের ক্ষেত্রে ঠিক ব্লু রেঞ্জটা কত হবে? 0.4 থেকে 0.5, গ্রিনের রেঞ্জটা হবে 0.5 থেকে 0.6, আর রেডটা হবে সব থেকে বেশি, মানে রেড ব্যান্ড মানে সবার উপরের ব্যান্ড আর কি,
আমরা যখন ল্যান্ডসেট নিয়ে কাজ করব বা মুডিস নিয়ে কাজ করব স্যাটেলাইট, তখন এগুলো আরো ডিসক্রাইবলি আমরা আলোচনা করবো। জাস্ট এখন একটু জাস্ট এই ব্যাখ্যাটা একটু মানে সংক্ষেপে আলোচনা করার জন্য আমি এটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এরপর এরপর হচ্ছে রেডিওমেট্রিক রেজুলেশন। আচ্ছা, রেডিওমেট্রিক রেজুলেশন বলতে কি বোঝেন আমাকে শেয়ার করেন তো একটু। আপনারা কি জানেন? ওগুলো ব্যান্ড সে ধারণ করতে পারতেছে, সেটাকে হচ্ছে রেডিমেটেড রেজুলেশন আমরা বলি। জি জি জি, আরেকবার বলেন, আমি কথা শুনতে পাচ্ছি না। রেডিওমেট্রিক রেজুলেশন বলতে আমরা কি বুঝি? যে রেডিওমেট্রিক কারেকশন করতে হয় মাঝে মাঝে একটা ইমেজে। আমরা রেডিওমেট্রিক কারেকশন কেন করি একটা ইমেজে, বা কেন করতে হয়, বা কেন প্রয়োজন পড়ে, এটা নিয়ে আলোচনা করা দরকার। আমি একটা জাস্ট একটা ইমেজ রেখে দিছি, দুইটা ইমেজ দুই ভাবে দেয়া আছে, দুইটা ইমেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনারা একটু ভালো মতো দেখলে বুঝতে পারবেন। একটা ইমেজ রেডিওমেট্রিক যে রেজুলেশন কারেকশন করা, আর একটা কারেকশন ছাড়া, দুইটা ইমেজ দুই ভাবে দেখা। হয়তো এটা রেজুলেশন কম, জাস্ট আমি দেখানোর ক্ষেত্রে বুঝছি আর কি। বলেন আপনারা কি কি জানেন যে রেডিওমেট্রিক রেজুলেশনের আমাদের কেন দরকার পড়ে, বা কেন আমরা রেডিওমেট্রিক রেজুলেশনের কথা বলি? এটা মেনলি হচ্ছে যে যদি ভুল না হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে স্লাইড ডিফারেন্স অফ এনার্জি, যে এনার্জি বা হচ্ছে যে রিফ্লেক্টেন্সটা আসতেছে প্রতিটা অবজেক্ট থেকে, আচ্ছা ওই জিনিসটাকেই ক্যাপচার করার বিষয়টা হচ্ছে রেডিমেটেড রেজুলেশন। এবং হচ্ছে রেডিমেটেড কারেকশন এই যে এই ডিএন ভ্যালুটার জন্যই করা হয় আর কি, ডিজিটাল আচ্ছা নাম্বারের ভ্যালুটা। আচ্ছা, আমি আপনারা কি কেউ বিট সম্বন্ধে জানেন? যে 2 বিট 4 বিট একটা ইমেজটাকে ভাগ করলে বিট আকারে একটা ইমেজটাকে ক্যালকুলেশন করি, কিছু কিছু জায়গায় 16 বিটের ইমেজ পাওয়া যায়, কিছু কিছু জায়গায় 8 বিটের ইমেজ পাওয়া যায়। ল্যান্ডসেট 1 থেকে 5 এর মধ্যে যে ইমেজগুলো সবগুলো 8 বিটের ইমেজ। এই বিট অপশনটা বা বিট কথাটা কেন আসলো, বা এই বিট নিয়ে আমরা কেন কথা বলি? যখন দেখবেন দুইটা ইমেজকে একসঙ্গে আপনি যুক্ত করুন, বা দুইটা ইমেজ নিয়ে আমি প্রেডিকশন করব বা অবজারভেশন করব, দুইটা ইমেজ, একটা ল্যান্ডসেট 1 থেকে 5 আর একটা ল্যান্ডসেট 8, দুইটা ইমেজ। আমরা ল্যান্ডসেট সম্বন্ধে সবাই সবাই মানে ভালো জানি আর কি। তো ল্যান্ডসেট 1 থেকে 5 এর যে রেজুলেশন আর ল্যান্ডসেট 8 এর রেজুলেশন কিন্তু এক না, দুটো কিন্তু ডিফারেন্ট। একটা 20 মিটার আর একটা 60 মিটার, মোর দ্যান 60 মিটার, একটু মানে কম বেশি হতে পারে। তো দুইটা ইমেজের রেডিওমেট্রিক কারেকশন যদি আমি করতে চাই, দুইটা ইমেজকে যদি আমি একই ফরম্যাটে আনতে চাই, যে দুইটা ইমেজকে আমি 8 বিটে নিয়ে আসবো। একটা আমাদের ল্যান্ডসেট 8 এর একটা ইমেজ, এটা 16 বিট থেকে আমি 8 বিটে নিয়ে আসবো। আবার যেটা ল্যান্ডসেট 1 থেকে 5, যে ইমেজটার যে রেজুলেশন রেঞ্জটা এটা 8 বিটে আছে, দুইটা ইমেজকে যখন আমি রেডিওমেট্রিক কারেকশন করতে একই ফরম্যাটে নিয়ে আসবো, তারপর ওই ইমেজটার মধ্যে আমি প্রেডিকশন করতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো, তখন আমাদের রেডিওমেট্রিক কারেকশনের দরকার পড়ে। এবং রেডিওমেট্রিক রেজুলেশনটা হচ্ছে এটা সিস্টেম, ইমেজিং সিস্টেম। যে ইমেজিং সিস্টেমের মানে এর কাজটা হচ্ছে ভেরি সেন্সিটিভ, মানে একটা ইমেজটাকে অন্য একটা ইমেজে ডাইভার্ট করার জন্য একটা রেডিওমেট্রিক কারেকশন, একটা ইমেজটাকে ফরম্যাট চেঞ্জ করে দেয়া। জাস্ট ওই ইমেজের ফরম্যাটটা একটা ছিল, মানে সেটা হচ্ছে স্ট্রেন অনুযায়ী সেটা বিট বেশি ছিল বা কম ছিল। আর একটা ইমেজের যে রেজুলেশন এটা বিট কম বা বেশি ছিল, এটাকে মিনিমাইজ করে একটা নির্দিষ্ট সিস্টেমে নিয়ে আসা। এটার মূল কারণ হয় যে আমরা রেডিওমেট্রিক কারেকশন করতে বলে, মাঝে মাঝে একটা ইমেজ কারেকশন করতে হয়। আমরা এটা নিয়ে পরে কথা বলবো, বা এটা নিয়ে আরো ডিসক্রাইবলি কথা হবে। এতটুকুই মনে হয় আমরা জানি, বা এতটুকু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এরপর হচ্ছে ক্যামেরা এন্ড এরিয়াল ফটোগ্রাফি। এরিয়াল ফটোগ্রাফি বলতে আপনারা কি বোঝেন? কেউ একজন বলেন দেখি আমাকে। হ্যাঁ, এরিয়াল ফটোগ্রাফি বলতে বেশিরভাগই বোঝায় যে আমরা যখন স্যাটেলাইট বা অন্য কোনো কিছু ব্যবহার করে উপর থেকে যখন আমরা ছবিটা তুলি আর কি, মানে এলিভেশন, যেখানে এলিভেটেড জায়গা থেকে আর কি, যদি আমরা ক্যাপচার করি কোনো। আচ্ছা, আর কেউ?
আর কেউ বলতে পারবেন যে এরিয়াল ফটোগ্রাফি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, যদি না বলেন আমি সরাসরি দেখেন এখানে এখন দেখতে পাচ্ছেন যে একটা ছবি দিছে আমি, যে ছবিটা একটা মানুষ উপর থেকে হয়তোবা সে প্যারাশুটে আছে, আর হয়তোবা সে প্লেনে চড়ে আছে, এখান থেকে সরাসরি অনেক হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে একটা জায়গার ছবি তুলতেছে উপর থেকে। তাহলে আগের দৃশ্যগুলো ছিল এরকম। বর্তমানে ড্রোন আসার ইয়াতে এরিয়াল ফটোগ্রাফির ইমেজ বা ছবি ক্যাপচার করা সোজা হয়ে গেছে। এই ইমেজটা কিন্তু এরিয়াল ফটোগ্রাফি দিয়ে তোলা। এই ইমেজটা কিন্তু স্যাটেলাইট, এই যে আমাদের ল্যান্ডসেট স্যাটেলাইট থেকে তোলা না, কারণ ল্যান্ডসেট স্যাটেলাইট অনেক উপরে থাকে এবং ওইখানকার রেজলিউশনের থেকে একটা এরিয়াল ফটোগ্রাফিক রেজলিউশন অনেক ভালো হয় এবং সুন্দর হয়, এবং দেখতেও ওইটা রেজলিউশন পিকচারটা বেশি দেখতে, যদিও এটা ব্যান্ড ক্যালকুলেশন করা থাকে না, মানে ডাটাটাকে প্রি প্রসেসিং করা থাকে না, কিন্তু এটা নিয়ে কাজ চালানো যাবে। দেখেন একটা অবজারভেশন সাইট, বা এটাকে আমি ধরলাম যেটা অবজারভেশন সাইট, আর এইটা এইখান থেকে মূলত সে ছবিটা তুলতেছে, আর এইটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যালু। তাহলে সে একটু মানে একটা অবজারভেশন একটা নির্দিষ্ট সাইট, ধরেন এটা 30 মিটার বা 40 মিটারের ছবি তুলতে পারবে, কারণ ক্যামেরা দিয়ে তো আর অনেক বড় জায়গার ছবি তুলতে পারবে। তো মানে আগের দৃশ্যগুলো এরকম ছিল যে এরিয়াল ফটোগ্রাফি দিয়েও মানুষ ইমেজ অ্যানালাইসিস করতো বা অবজারভেশন করতো। আর বর্তমানে ড্রোন আসার কারণে হয়তো বা এই জিনিসটা ইজি হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা কথা বলতে মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার। মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার বলতে আপনারা কি বোঝেন? কে কি বলবেন, শেয়ার করবেন আমাকে একটু। এটা বেসিক লেকচার, জাস্ট আপনারা অনেকে আছেন হয়তোবা এগুলো শেষ করে ফেলছেন বা অনেক অ্যাডভান্স কাজ করেন, কিন্তু বেসিক জিনিসগুলো আমরা জানি না যে মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার বলতে কি বুঝি, বা এটার কাজ কি, বা এটার মানে এই টপিকটা বা এই ওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়। আচ্ছা, আপনারা কি মজা পাচ্ছেন না ক্লাসটাতে? জি, ভালো লাগছে। নেটটা মনে হয় আজকে অনেকেরই ডিস্টার্ব করতেছে, এরকম মনে হচ্ছে, অনেকের কথাই তো বাজে বাজে আসতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের রেসপন্স থাকলে আমার খুব ভালো লাগে যে আমি হয়তো ক্লাসটা ভালো মতো বুঝতে পারছি। হয়তো বা একজন দুজন করে রেসপন্স করেন, যারা কিছুই পারেন না তারাও একটু একটু শেয়ার করবেন যে আপনারা কি বোঝেন। বাংলায় বলবেন, ইংলিশে বলার দরকার নেই, নিজের মতো করে বলবেন। রিমোট সেন্সিং এমন একটা জিনিস, সেটা হচ্ছে কিছু জিনিস আমরা অবজার্ভ করবো এবং কিছু জিনিস নিজের মতো করে যেটা বুঝছি বা যেটা জানি সেটা নিয়ে কথা বলবো। মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার নিয়ে হয়তো বা অনেকেই কাজ করছেন বা এই নামটা অনেকেই শুনছেন, এমএমএস। যে মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার, এটার মূল কাজটা কি, বা এটা দিয়ে আসলে কি করা হয়, বা এই জিনিসটার মূল কাজ কি, এটা নিয়ে তো অনেকেই কাজ করছে। বিশেষ করে যদি ল্যান্ডসেট 8 নিয়ে কাজ করে থাকেন অনেকেই, মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার নিয়ে, বা যে সেন্সরটা, মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার একটা সেন্সর, যে সেন্সরটার বহুবিধ কাজ আছে, যে মূল কাজটা কি, বা এটার মূল এই সেন্সরটার মূল মেকানিজমটা কি। কারণ ল্যান্ডসেটে অনেকগুলো সেন্সর আছে, ল্যান্ডসেট 8ই অনেকগুলো সেন্সর, একটা টিএম সেন্সর আছে, তারপরে ওইটার মাল্টি স্পেক্ট্রাল সেন্সর আছে, অনেকগুলো সেন্সর, অনেকগুলো কাজ। তো মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানারের মূল কাজটা কি, একটু যদি আমাকে একটু বলতেন ডিসক্রাইবলি, 1 মিনিটই বলেন, কি বুঝেন বা কি জানেন এটা নিয়ে একটু বলেন। আচ্ছা, ভাই আমি বলবো। হ্যাঁ বলেন। এখানে আসলে আমরা যখন স্যাটেলাইটের মাধ্যমে বা ফটোগ্রাফিতে ইমেজটা কালেক্ট করি, তো ইমেজের মধ্যে অবশ্যই বিভিন্ন প্রকার ইমিটেড রশ্মি বা ওয়েভলেন্থটাকে ক্যাপচার করা হয়। তো বিভিন্ন প্রকার ওয়েভলেন্থটাকে একটা সিস্টেমিক্যালি স্ক্যান করে প্রেজেন্ট করার জন্য মাল্টি সেক্টরাল স্ক্যানার সিস্টেমটা প্রয়োজন হয়। কারণ আমরা যখন আলটিমেটলি প্রেজেন্ট করবো, তো একটা ফর্মে প্রেজেন্ট করতে হবে, সবগুলোকে আলাদা আলাদা প্রেজেন্ট করতে পারতেছি না। তো সবগুলা ব্যান্ড বা সবগুলো ওয়েভলেন্থকে একসাথে ফর্ম করার জন্য মাল্টি সেক্টরাল স্ক্যানারটা কাজ করে। আচ্ছা, থ্যাংক ইউ। মানে উনি যে কথা বলে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট কিছু কি থাকবে, আমাদের কিছু ওয়েভলেন্থ থাকবে। এই যে দেখেন, স্ক্যানিং সিস্টেম ইউজ টু কালেক্ট ডাটা, আমাদের ডাটা কালেক্ট করবো। আচ্ছা, আমরা প্রথমে ডাটা কালেক্ট করলাম, ডাটা কালেক্ট করলাম। ডাটা কালেক্ট করার পর এই যে ভ্যারাইটি অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ, অনেকগুলো ওয়েভলেন্থ থাকবে ডাটার মধ্যে, যেগুলো আমার রেঞ্জ দেয়া থাকবে। এই রেঞ্জ গুলোকে একসঙ্গে করে যখন আমি কমনলি একটা ইউজ স্ক্যানিং সিস্টেমে যাব, তখন আমি সেটাকে বলবো মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার বলবো, এমএমএস।
দেয়ার আর টু মেইন মডেল এবং দুইটা মেথড আছে, দুইটা মেথডে আমি স্ক্যানিংটা করতে পারি। একটা হচ্ছে অ্যাক্রস ট্র্যাকিং স্ক্যানিং, আর একটা হচ্ছে অ্যালং ট্র্যাকিং স্ক্যানিং। তো এটা দুই ওয়েতে আমি এই ট্র্যাকিংটা করতে পারি, করে একটা এক্সাক্ট রেঞ্জে পৌঁছাবো, যে ওই রেঞ্জটা নিয়ে আমরা মূলত কাজ করবো, অনেকগুলো রেঞ্জ না, একটা রেঞ্জ আমি একটা কমন রেঞ্জে পৌঁছাবো, যে কমন রেঞ্জটা দিয়ে আমি ওই ইমেজটার অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিছু ওয়েভলেন্থ পাবো, ওই ওয়েভলেন্থ গুলো নিয়ে আমি কাজ করবো। আচ্ছা, এটা যখন প্র্যাকটিক্যালে যাবো তখন আমরা এটা নিয়ে আরো কথা বলবো আর কি। এটা সবাই একটু স্মরণ রাখেন, মাল্টি স্পেক্টর স্ক্যানার নিয়ে আমরা অনেক বেশি কথা বলবো, কারণ আমাদের আর্থ অবজারভেশনের জন্য যে স্যাটেলাইটটা ব্যবহার করি সব থেকে, যদি ল্যান্ডসেট এই 2020 মানে 2010-এর পর থেকে যে স্যাটেলাইট গুলা যে ইমেজ গুলো নিয়ে আমরা কাজ করবো, যদি ল্যান্ডসেট নিয়ে কাজ, ল্যান্ডসেট 8-এর সেটা হচ্ছে 2013-র পর থেকে, 13, 14 বা 15-র পর থেকে যে ইমেজ গুলো আমরা ল্যান্ডসেট 8 থেকে কালেক্ট করি সেগুলো ম্যাক্সিমামই আমরা মাল্টি স্পেক্ট্রাল স্ক্যানার যে সেন্সর থেকে ডাটাটা আসে ওই ডাটাটা বেশি ব্যবহার করি। আচ্ছা, এরপর আসলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে স্যাটেলাইট কিভাবে কাজ করে। এতক্ষণ তো আমরা স্যাটেলাইট নিয়ে বকবক করলাম, স্যাটেলাইট এইভাবে কাজ করে, এইভাবে কাজ করে। প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি যে স্যাটেলাইট কিভাবে কাজ করে। আচ্ছা, আপনারা কি ভিডিওটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, মানে শব্দ শোনা যাচ্ছে? না ভাই, শব্দ শোনা যাচ্ছে না? ভাই শোনা যাচ্ছে শব্দ। সাউন্ডটা মনে হয় একটু বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। বাবুল ভাই, হ্যাঁ, স্ক্রিন শেয়ারের সময় হচ্ছে ওই যে ভাই আপনি যদি ইয়ারফোন কানে লাগাই থাকেন তাহলে ভাই শোনা যাবে না। আচ্ছা আমি হচ্ছে মানে আমার ইয়ারফোনটা বন্ধ করে দিচ্ছি। আপনার ইয়ারফোনটা খুললে শোনা যাবে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি ভাই শোনা যায়। এখন শোনা যায়। তাহলে এখন Satellite. A satellite is any object that revolves in a curved path around a planet. There are two major types of categorization when it comes down to satellites. One is natural satellite, and the other is artificial satellite. A natural satellite is any celestial body in space that orbits around a larger body. Satellites that are made by people and launched into orbit using rockets are called artificial satellites. Launching an artificial satellite. The launching a satellite into orbit involves two-steps process. First, the satellite has to be taken to the desired altitude. Then, it has to be pushed up at the right velocity to begin and maintain its orbit. To launch a satellite in an orbit around the Earth, a launch vehicle, such as a rocket or a space shuttle, is used. A launch vehicle travels straight up only for the first few seconds of its flight. A satellite launch vehicle is a multi-stage rocket. It also contains several smaller booster rockets. The boosters give the rocket its initial thrust during launch and carry the vehicle through the early part of the flight. As the fuel in the boosters is used up, the rocket fall away and the other boosters take over. Each time a booster is dropped, the vehicle gets lighter, so it can travel faster. When it finally reaches the proper altitude and speed, it releases the satellite into the orbit. How a satellite works. Satellite communication consists of three main components: uplink, satellite transponder, downlink. An uplink earth station or other ground equipment transmits the desired signal to the satellite.
This satellite transponder amplifies the incoming signal and changes the frequency. This satellite transponder transmits the signal back to downlink Earth station, and the ground equipment receives the signal. Satellite communication uses ground stations to send and receive microwave signals between artificial satellites, which are in orbit around the Earth. Types of satellite orbits. By inclination, there are three kinds of satellite orbits: equatorial orbit, inclined orbit, and polar orbit. Equatorial orbit. An equatorial orbit is when the satellite rotates in an orbit directly above the equator, usually in a circular path. It has an inclination of 0 degree. Inclined orbit. Inclined orbits are virtually all orbits except those that travel directly above the equator or directly above the north and south poles. The angle of inclination vary between 0 to 180 degrees. Polar orbit. A polar orbit is when the satellite rotates in a path that takes it over the north and south poles in an orbital pattern that is perpendicular to the equatorial plane. Polar orbiting satellites follow a low altitude path close to Earth's surface, passing over and very close to both the north and south poles. The angle of inclination of a satellite in a polar orbit is nearly 90 degrees. On the basis of the altitude from Earth, the types of orbits are classified into low Earth orbit, medium Earth orbit, and geostationary Earth orbit. Low Earth orbit. Low Earth orbit satellites operate at a distance of about 160 to 2,000 kilometers above the Earth's surface. It takes approximately 90 to 120 minutes to circle the Earth. Medium Earth orbit. Medium Earth orbit is the region of space around the Earth above low Earth orbit and below geostationary orbit. The orbital periods of medium Earth orbit satellites range from about 2 to 6 hours. This satellite operates at altitudes between 2,000 kilometers and 35,786 kilometers above the Earth's surface. Geostationary Earth orbit. A geostationary satellite is an Earth orbiting satellite. It placed at an altitude of approximately 35,786 kilometers directly over the equator that revolves in the same direction the Earth rotates, that means west to east. This satellite takes 24 hours to orbit the Earth.
Orbits are also classified into two types on the basis of the shape: circular orbit and elliptical orbit. Circular orbit. Circular orbit is the orbit with a fixed distance around the barycenter, that is, in the shape of a circle. This orbit has an eccentricity of 0. There are several types of circular orbits, and they include geostationary orbit, polar orbit, and equatorial orbit. Elliptical orbit. An elliptical orbit is the revolving of one object around another in an oval-shaped path called an ellipse. The eccentricity of an elliptical orbit is greater than 0 but less than 1. Sometimes these satellites are closer, and at other times they are farther away from Earth. The closest point a satellite comes to Earth is called its perigee. The farthest point is the apogee. The most common example of elliptical orbit is highly elliptical orbit. Types of artificial satellites. Navigation satellite. A satellite navigation system used to determine the ground position of an object. It determines the geographic location of ships, aircrafts, or any other object. It is also vital to military forces. It is often used for gathering intelligence used for military purposes or as a military weapon. The major satellite navigation systems. The navigation satellite system with global coverage is called Global Navigation Satellite System, or GNSS. The United States was the first country to introduce satellite technology with the Global Positioning System, or GPS. Another ambitious global navigation satellite system aside from GPS in development is the Galileo system in Europe. Russia also has its own satellite system, called the Russian Global Navigation Satellite System, or GLONASS. In China, there is the Beidou Navigation Satellite System, which will consist of more than 30 satellites. There is the Indian Regional Navigation Satellite System, or IRNSS, in India. Lastly, the Quasi-Zenith Satellite System, or QZSS, is Japan's satellite system, which is similar to a GPS satellite with some slight variations. Weather satellite. Weather satellites are primarily used to monitor the weather and climate of the Earth, to predict daily weather conditions, such as temperature and rainfall, to monitor how weather conditions, like storms, hurricanes, cyclone, tropical storms, develop and change over time. Communication satellite. The communication satellite is a satellite that transmits the signals such as telephone, television, radio, internet signals over long distances. If you do like my channel, please subscribe, comment. হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে এখন পাচ্ছি। আসছে। তাহলে স্যাটেলাইট নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা মনে হয় পাওয়ার কথা। আসলে আমরা যে স্যাটেলাইট গুলো নিয়ে কাজ করি বা যে স্যাটেলাইট গুলো থেকে ডাটা কালেক্ট করি, স্যাটেলাইট গুলো এইভাবে আসলে মানে একদম গ্রাউন্ড বেস থেকে শুরু করে একদম স্যাটেলাইট প্রদর্শিত হওয়ার পর থেকে ডাটা কিভাবে কালেক্ট করে, কোন রেঞ্জে যে ডাটা গুলো থাকে বা কোন স্যাটেলাইট গুলো মানে আর্থ থেকে কত ডিস্টেন্সে
মানে একবার প্রদক্ষিণ করে, এগুলো নিয়ে মনে হয় আমরা একটু মানে একটু ধারণা পেলাম আর কি। আচ্ছা, এরপর মানে ওয়েদার স্যাটেলাইট। আসলে ওয়েদার স্যাটেলাইট অনেকগুলো স্যাটেলাইট আছে, তার মধ্যে আমি মূলত দুইটা স্যাটেলাইট নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে জিউস, আরেকটা হচ্ছে জিউস, আরেকটা হচ্ছে মানে একটা হচ্ছে জিউস, আরেকটা হচ্ছে নাসার হচ্ছে নোয়ার একটা স্যাটেলাইট আছে অ্যাভিয়ার, অ্যাডভান্স ভেরি হাই রেজুলেশন রেডিওমিটার অ্যাভিয়ার। আচ্ছা, তো এই স্যাটেলাইট দুটার মূল কাজ হচ্ছে ওয়েদার স্টেশন, মানে একটা ওয়েদার স্যাটেলাইটের মূল কাজই হচ্ছে ওয়েদার ডিটেক্ট করবে এবং এখান থেকে কিছু ডাটা অবজার্ভ করবে, এবং যে ডাটাগুলো আমরা পরবর্তীতে গ্রাউন্ড স্টেশন দিয়ে কালেক্ট করে ওই ডাটাগুলো থেকে আমরা রিসার্চের কাজে হোক বা পার্সোনাল কোনো কাজে হোক ওইখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে ওই অনুযায়ী ওই স্যাটেলাইট ওই ইমেজ দিয়ে আমরা কাজ করবো। অ্যাপ্লিকেশন দেওয়া আছে। জিপিএস এর মূল ব্যান্ড হচ্ছে 5টা, 1 থেকে 5। আমরা ল্যান্ডসেট নিয়ে কথা বলবো। ল্যান্ডসেটের মোট ব্যান্ড হচ্ছে ব্যান্ড ক্যালকুলেশন অনুযায়ী যদি বাদ দিই, ল্যান্ডসেট 8 পর্যন্ত থাকলে ল্যান্ডসেট 8 এর হচ্ছে 14 নম্বর পর্যন্ত ব্যান্ড আছে, 14-16 পর্যন্ত ব্যান্ড আছে। তো এই প্রত্যেকটা ব্যান্ডের আলাদা আলাদা কাজ এবং প্রত্যেকটা ব্যান্ড দিয়ে আলাদা আলাদা ভাবে একটা ইমেজকে আমরা ক্লাসিফাই করা, ওই ইমেজ থেকে ডাটা প্রসেসিং করা থেকে শুরু করে ইমেজ ক্লাসিফিকেশনের প্রত্যেকটা সাইড আমরা ওইখান থেকে করতে পারবো। তো এইখানে আপনাদের জানার ক্ষেত্রে কিছু ওয়েভলেন্থ দেওয়া আছে ব্যান্ড অনুযায়ী এবং স্পেশাল রেজুলেশন। একটা ইমেজের পিক্সেলের রেজুলেশন কত? 1 মিটার, অনেক বড় একটা করে পিক্সেল। একটা করে পিক্সেলের ইমেজ রেজুলেশন হচ্ছে 1 মিটার। আর পরের ব্যান্ড নম্বর 2 জিএস এর ক্ষেত্রে 4 কিলোমিটার, আর 3 নম্বর ব্যান্ডের ক্ষেত্রে 4 কিলোমিটার। সবগুলো মানে বাকি সবগুলো 4 কিলোমিটার, শুধু 1 নম্বর ব্যান্ডটাই 1 কিলোমিটার। আর যদি নাও অ্যাভিয়ার যে স্যাটেলাইট সেটার স্পেশাল রেজুলেশন অনুযায়ী এখানে 5টা ব্যান্ড আছে এবং প্রত্যেকটা ব্যান্ডের স্পেশাল রেজুলেশন 1.1 কিলোমিটার করে। আমরা এইটা যখন একটা ইমেজ নিয়ে যখন সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করব এবং তখন আমরা ওই ইমেজের রেজুলেশনটা নিয়ে কথা বলবো, তখন একদম ইমেজের ভিতরে ঢুকে ওই ব্যান্ডের ওয়েভলেন্থ অনুযায়ী যে রেজুলেশনটা, এই রেজুলেশনটার মূল কাজ কি, বা এই রেজুলেশনটা যদি বাড়ে বা কমে সেক্ষেত্রে আমাদের ওই ইমেজটা নিয়ে কাজ করতে কি কি অসুবিধায় পড়তে হবে, বা ওই ইমেজের থেকে তথ্য কালেক্ট করতে গিয়ে কোন কোন হ্যাসেলে পড়বো সেগুলো নিয়ে আমরা কথা বলবো একটু পরে। আর মূল অ্যাপ্লিকেশন হচ্ছে ক্লাউড, মানে একটা ক্লাউড যদি পলিউশন হয়, হ্যাজার্ড ডিস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে সিভিয়ার স্টর্মের ক্ষেত্রে আমাদের অবজারভেশন গুলো কেমন হবে, যদি রেইনফল মেজারমেন্ট করতে যাই সেখানে কেমন হবে, তারপর উইন্ড স্পিড ডিটেকশন করতে যাই সেক্ষেত্রে কোন কোন ব্যান্ড নিয়ে কাজ করব, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো যখন প্র্যাকটিক্যালি আমরা যাবো কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন। আচ্ছা, আপনারা শুধু আপাতত এগুলো নিয়ে একটু ধারণা রাখেন, ওয়েভলেন্থ, স্পেশাল রেজুলেশন আর হচ্ছে ব্যান্ড। যখন যারা নতুন আছেন তাদের জন্য কথাগুলো হয়তো বা একদম নতুন মনে হবে, যারা অ্যাডভান্স তারা তো জানেনই প্রত্যেকটা কাজ। আমরা যখন ধরে ধরে করাবো তখন হয়তো বা এটা নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা বলবো। আচ্ছা, এরপর কিছু ল্যান্ড অবজারভেশন স্যাটেলাইট আছে। ল্যান্ডসেট, এই যে ল্যান্ডসেটের কথা আপনাদের বলছি আমি একটু আগে। স্পট সিস্টেম পিওর অবজারভেশনের ক্ষেত্রে যদি একটা টেরাকোডার ক্ষেত্রে এটা স্পটের অনেকগুলো স্যাটেলাইট আছে, তার মধ্যে কয়েকটা স্যাটেলাইট নিয়ে আমরা পরবর্তী কাজ করব। তারপর ইন্ডিয়া রিমোট সেন্সিং আইআরএস, মানে ওদের একটা স্যাটেলাইট এর মানে স্টেশনের কিছু স্যাটেলাইট আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। মানে নতুন নতুন কয়েকটা স্যাটেলাইট ওরা প্রদক্ষিণ করছে, তো সেই স্যাটেলাইট থেকে ইমেজ নিয়ে হয়তো আমরা পরবর্তীতে কাজ করতে পারি। তারপরে হচ্ছে মোডিস এর নাম আমরা অনেক শুনেছি। তারপরে এমইআইএস 2, সেটা হচ্ছে মাল্টি স্পেক্ট্রাল ইলেকট্রো অপটিক্যাল যে ইমেজিং স্ক্যানার আছে, এটা সংক্ষেপে রূপান্তর। তো যখন আমরা সরাসরি স্যাটেলাইট গুলোর ভেতরে ঢুকবো, কিভাবে ডাটা কানেকশন করবো বা ডাটা ডাউনলোড করবো, ডাটার ভেতরে মেকানিজম গুলো কি, প্রপার্টিজ গুলো কি, তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আমরা। আচ্ছা, এরপর কিছু মেরিন স্যাটেলাইট আছে, কিছু মেরিন অবজারভেশন স্যাটেলাইট আছে। সেটা হচ্ছে যারা মেরিন সাইজ নিয়ে পড়াশোনা করে তাদের হয়তো বা এই স্যাটেলাইটগুলোর নাম জানার কথা। একটা কোস্টাল জোন কালার স্ক্যানার সিজেডসিএস, তারপর মস হচ্ছে ফার্স্ট কোনো স্যাটেলাইট যেটা হচ্ছে মূলত মেরিন অবজারভেশনের জন্য ওরা প্রদক্ষিণ করছে, সেটা মেরিন অবজারভেশন স্যাটেলাইট MOS-1। তারপরে সিওয়াইএস, সেটা হচ্ছে সি ভিউইং ওয়াইড ফিল্ড অফ ভিউ স্ক্যানার। তো এগুলো স্যাটেলাইট মূলত মানে শুধু মেরিন অবজারভেশনের ক্ষেত্রেই ব্যবহার করা হয় এবং এখান থেকে কিছু মানে মেরিন অবজারভেশনের ক্ষেত্রে কিছু ডাটার প্রপার্টিজ আছে বা কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলোর জন্য আসলে শুধু মেরিন অবজারভেশনের জন্য স্যাটেলাইটগুলো ব্যবহার করা তা না, অনেক অনেক ফিল্ড সার্ভের জন্য বা আর্থ অবজারভেশনের কিছু সাইডের জন্য এই স্যাটেলাইটগুলো আমরা ব্যবহার করি। তো আপাতত
এগুলাই আজকের ক্লাস। আমি এখন সরাসরি প্র্যাকটিক্যালি যাব। প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমরা আউটলাইনটা দিকে আরেক দিকে যাই, সেটা হচ্ছে ইমেজ অ্যানালাইসিস। একটা ইমেজ অ্যানালাইসিস করার জন্য ভিজুয়াল ইন্টিগ্রেশন করতে হবে, ডিজিটাল প্রসেসিং, প্রি প্রসেসিং এবং একটা ইমেজকে ক্লাসিফিকেশন করার জন্য ইমেজটা কিভাবে রেডি করবো এটা নিয়ে হয়তো বা 10-15 মিনিট কথা বলবো, তারপর হয়তো আমাদের ক্লাস শেষ হবে আজকের মতো। তো আজকের ক্লাসে বেসিক ফান্ডামেন্টাল আমি কতটুকু দিতে পারলাম জানি না। তো আপনাদের কাছে কিছু ফিডব্যাক দরকার। আপনারা কতটুকু বুঝলেন বা এই জায়গাটা আরো কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। আপনারা যদি একদম বলেন যে আজকের ক্লাসটা কেমন লাগলো আপনাদের, ফিডব্যাক হিসাবে। ততক্ষণে আমি সরাসরি চলে যাই আজকে কি দেখাবো। আজকে মূলত আপনারা বলেন, তো একজন বলেন যে আজকে অবজারভেশন বা আর্থ অবজারভেশনের ক্ষেত্রে স্যাটেলাইট নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আপনারা কতটুকু বুঝতে পারছেন, আরো কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। বা কেউ মানে এতক্ষণ যা বোঝালাম তার মধ্যে কেউ কোনো জিনিস বুঝেন নাই এমন কেউ আছে কিনা? ভাই, হ্যাঁ, স্পেকট্রাল রেজলিউশন আর রেডিওমেট্রিক রেজলিউশনের এটা আর একটু বললে ভালো হয়, এবং এই দুটার পার্থক্যটা কি আচ্ছা। কাইন্ডলি। স্পেকট্রাল রেজলিউশন, হ্যাঁ, স্পেকট্রাল রেজলিউশন আর আর হচ্ছে মাল্টি, আর হচ্ছে কি মানে আপনি বললেন রেডিওমেট্রিক রেজলিউশন। জি জি জি। স্পেকট্রাল রেজলিউশন মূলত মূল কাজটা হচ্ছে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে পার্সেন্ট অফ রিফ্লেক্টেন্স থাকবে। রিফ্লেক্টেন্স যখন বাড়বে তখন ওয়েভলেন্থ যখন বাড়বে তখন পার্সেন্ট অফ রিফ্লেক্টেন্স বাড়বে না কমবে, এটা লিমিটেশনটা কতটুকু। বা সেক্ষেত্রে আমি যদি মেজর 3টা ব্যান্ড বলি, সেটা হচ্ছে আহ, মানে অনেকগুলো ব্যান্ড থাকবে, তার মধ্যে আমি যদি সবগুলো ব্যান্ডকে একটা ক্লাসে যদি ভাগ করি বা 3টে ক্লাসে ভাগ করি, সেটা হচ্ছে ব্লু, রেড আর হচ্ছে গ্রিন। এই 3টে ক্লাসিফাই আমি ভাগ করতেছি ওই ইমেজটা প্যারামিটার অনুযায়ী। সেটা যদি আমি ওই ইমেজটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ থাকে সেক্ষেত্রে, আর যদি কালার ইমেজ থাকে সেক্ষেত্রে। এখন আপনি বলতে পারেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ আর কালার ইমেজের মধ্যে পার্থক্য। দুইটা ইমেজের মূল মেকানিজমটা একই, জাস্ট ইমেজের ফরম্যাটিংটা চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে আমি 3টে ফরম্যাট পাবো। একটা ইমেজটাকে আমি যদি 3টে জায়গায় ভাগ করি, প্রথম হচ্ছে প্রথম হচ্ছে ব্লু, গ্রিন এবং রেড। এই 3টা ভিজুয়াল রেজলিউশন দিয়েই আমি ওই ইমেজটাকে ডিটেক্ট করতে পারবো। আর সেকেন্ড কথা হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন। এই যে আমি বললাম প্রথমে আপনাদের মনে বলছিলাম যে বিটের বিষয়ে বলছিলাম, যে এই এই ইমেজটা যেভাবে দেখা যাচ্ছে, এই ইমেজের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে না, বা এই ইমেজটাকে যদি আমি জুম করি ইমেজটা ফেটে যাবে। এই ইমেজের রেজলিউশনটা কম ছিল, হয়তোবা এই ইমেজের রেজলিউশন ছিল 8 বিট একটা ইমেজ। এটা ল্যান্ডসেট 1 থেকে 5 এর মধ্যে যে ল্যান্ডসেট আছে সেটার একটা পিক্সেল সাইজ হচ্ছে ধরেন 60 মিটার। এই ইমেজটা ভালো মতো দেখা যাচ্ছে না, আমি ইমেজের প্রত্যেকটা অবজেক্ট আমি ভালো মতো বুঝতে পারতেছি না। পরবর্তী ইমেজের কিন্তু প্রত্যেকটা অবজেক্ট ভালো মতো বুঝতে পারতেছি যে কোনটা ল্যান্ড, হ্যাঁ, কোনটা ওয়াটার, কোনটা হচ্ছে মানে বিল্ডিং সাইট, কোন জায়গাটা মানে আরবানাইজেশন, কোনটা রোড, এবং ডিসক্রাইবলি বুঝতে পারতেছি এবং প্রত্যেকটা জায়গা জুম জুম করে করে। এটার মানে এই ইমেজটার পিক্সেল সাইজ অনুযায়ী যদি বলি, এটা ল্যান্ডসেট 8 এর ইমেজ। আমি যদি ভুল না করে থাকি, আমি কালেক্ট করছি ল্যান্ডসেট 8, যেটা পিক্সেল সাইজ হচ্ছে মানে পিক্সেল মানে পিক্সেল রেজলিউশন হচ্ছে 20 মিটার একটা করে পিক্সেলের সাইজ। আর ওই ইমেজের ক্ষেত্রে এটা হচ্ছে 16 বিটের একটা ইমেজ। তো দুইটা ইমেজটাকে যদি আমি একটা জায়গায় রেশিওতে নিয়ে আসি, ধরেন এই ইমেজটাকে, তো আমি এইটাকে কনভার্ট করতে পারবো না, রেডিওমেট্রিক কালেকশন করতে পারবো না, কিন্তু এই 16 বিটটাকে আমি কালেক্ট করে এই ইমেজের মতো করে নিয়ে আসতে পারবো। সেই ক্ষেত্রে ইমেজটা দুইটা সেম দেখা যাবে। তো ওই ইমেজ দুইটা যখন আমি অ্যানালাইসিস করতে যাবো বা প্রি প্রসেসিং করতে যাবো বা বা আমি যদি ওইটার এডিশন করতে যাই, সেক্ষেত্রে ইমেজ দুইটার মধ্যে কোনো তফাৎ থাকবে না। তো এই ইমেজ গুলাকে যদি রেডিওমেট্রিক কালেকশনের ক্ষেত্রে এই রেডিওমেট্রিক যে রেজলিউশনটা এটার দরকার পড়ে। এতটুকু। আর কার কোনো কোশ্চেন? এটা আমরা প্র্যাকটিক্যালি আরো দেখবো যখন ওই ইমেজটা নিয়ে কাজ করবো, ইমেজটা রেডিওমেট্রিক কালেকশন কিভাবে করতে হয় ওগুলো আমরা দেখবো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, মানে এতটুকু বোঝানোর পর বা এতটুকু?
আর কারো কোনো কোশ্চেন? না হলে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল চলে যাবো আর কি। মানে আজকে প্র্যাকটিক্যাল শুরু করেন ভাইয়া। আচ্ছা, প্র্যাকটিক্যাল শুরু করব। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যে কথা বললাম ইমেজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, ইমেজ নিয়ে কথা বললাম। তো ইমেজ নিয়ে কথা বলতে গেলে আসলে আমরা কোন ইমেজ নিয়ে কাজ করব? ধরেন আমি একটা ইমেজ নামাবো, কোথা থেকে নামাবো? ল্যান্ডসের এই যেটা একটা ইমেজ নামাবো, মানে ডাব্লিউ WSGS এর নাম মনে হয় অনেকেই শুনছেন আপনারা। এর ফুল ফর্মটা হচ্ছে, এখানে যাই, এটা হচ্ছে WSGS আর্থ এক্সপ্লোরার। হ্যাঁ, আর্থ এক্সপ্লোরার। ওয়েট WSGS USGS মূলত হচ্ছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে। ইউনাইটেড স্টেটসের জিওলজিক্যাল সার্ভে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে অনেকগুলো স্যাটেলাইটকে যুক্ত করা হয়েছে। যেটা হচ্ছে আমি প্রথমের দিকে বলছিলাম, যেখানে কিছু ডাটা আমরা অবজারভেশন করার পর কিছু ডাটা এখানে জমা থাকবে এই যে এফ সেক্টরে। এইখানে যে ওরা ইন্টারপ্রেট এবং একটা ইমেজকে অ্যানালাইসিস করার জন্য যা কিছু করা দরকার সবকিছু রেডি করে রাখবে, জাস্ট আপনি অ্যানালাইসিস করবেন এবং ওই ইমেজটাকে আপনার কাজের জন্য ব্যবহার করবেন। এটা একটা সাইট হচ্ছে ইউএসজিএস, ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে, জিওলজিক্যাল সার্ভে। হ্যাঁ, তো এখন আমরা যখন এই সাইটে ঢুকবো সরাসরি কি করব? এই ইউএসজিএস এর যে আর্থ এক্সপ্লোরার আছে এখানে সরাসরি ঢুকবো, ওপেন করলাম। হ্যাঁ, তাহলে এখানে ঢোকার পর যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট তো আছে, যারা অ্যাকাউন্টে তারা এখানে যে এই যে যদি আমি লগ ইন করতে চাই, আমি আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট এখানে মানে আমি লগ ইন করবো। আপনাদের যদি লগ ইন করানো থাকে তাহলে আপনার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি ভিডিও আছে, যদি না পারেন পরবর্তী লেকচারে দেখাবো। তো জাস্ট আমি আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, জাস্ট আমি এখানে ঢুকবো, এখন লগ ইন করবো। জাস্ট মিনিট। হ্যাঁ, আমি ঢুকে গেছি, জাস্ট আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমি একটা ডাটা নামাবো, ধরেন আমি বাংলাদেশে একটা ডাটা নামাবো। অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস প্লেস দিতে হবে বাংলাদেশ, বাংলাদেশে ডাটা নামাবো, বাংলাদেশ দিলাম। এখন ডাটা তো দিলাম, এখন আমি এটার পলিগন আকারে সিলেক্ট করে দিব আর কি, বাংলাদেশ। হ্যাঁ, এখন এটা সার্চ শো করি, বাংলাদেশ চলে আসবে। হ্যাঁ, বাংলাদেশ চলে আসছে, দেখেন অ্যাড্রেস প্লেস দেওয়া আছে, লেট লং দেওয়া আছে, জাস্ট আমি বাংলাদেশ ক্লিক করবো, বাংলাদেশ চলে আসছে। এখন বাংলাদেশের কোন জায়গাটা ডাটা নামাবো? ধরেন আমি এই জায়গাটা ডাটা নামাবো, কোথায়? বাংলাদেশের রংপুরের ডাটা নামাবো। এই যে রংপুর আমার বাসা, রংপুরের এই পাশটা, জাস্ট 4টে জায়গায় ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন 4টা যে লোকেশনের 4টা পয়েন্টের ল্যাট লং শো করছে। এখন আমি ডাটা নামাবো, ডাটা নামাবোর ক্ষেত্রে আমি ধরেন কত সালে ডাটা নামাবো সাল দিতে হবে আমাকে এখানে। ধরেন আমি 2000 জানুয়ারি থেকে 2000 কত দেবো, 2000 হ্যাঁ 2015 ডাটা দিই। ওকে, জানুয়ারি 1 তারিখ। হ্যাঁ, 15 না 16 দিই, 16 ল্যান্সের ডাটা পাবো মনে হয়, 16 দিলাম, 16 1 তারিখ। তারপরে ডিসেম্বর 2016 31 তারিখ। হ্যাঁ হ্যাঁ, ডাটা আছে। এখন আমি দেখবো যে ক্লাউড মানে একটা ইমেজ নামানোর ক্ষেত্রে তার ওই 1 বছরে কি পরিমাণ ইমেজ আছে এটা আমরা দেখতে পাবো একটু পরে। তার আগে দেখতে হবে যে আমাদের ক্লাউড কভারেজটা এটাকে 0 করে দিতে হবে। 1 থেকে অনেকে 9 বলে বা 8 বলে, আমি 1 থেকে 9 দিয়ে দিলাম। তারপরে এখন দেখেন মান্থ, সবগুলো মান্থের ডাটা দরকার আমার। এখন আমি সেট ডাটা সেট ক্লিক করব। এখন কোন স্যাটেলাইটের ডাটা নামাবো? ওই যে এভিএসআরআর কথা আমি প্রথমে বলছি, এখান থেকেও ডাটা নামাতে পারবেন আপনি। এরিয়াল ইমেজিং যদি থাকে এটাও নামাতে পারবেন। তারপরে দেখেন আপনি মুডিজের ডাটা নামাতে পারবেন
সবগুলো কিন্তু এগুলো সেন্সর এবং সবগুলো এক একটা করে স্যাটেলাইট। হ্যাঁ, তাহলে আমি ল্যান্ডসেটের ডাটা নামাবো। ল্যান্ডসেট কালেকশন 1 এ যাই। হ্যাঁ, লেভেল 1 কালেকশন 1। এখন এখানে ল্যান্ডসেট 8 আছে, ল্যান্ডসেট 1 থেকে 5 আছে। তো আমি জানি ল্যান্ডসেট 8 এর ডাটা পাবো অ্যাভেলেবল, আমার কাছে মনে হচ্ছে। ল্যান্ডসেট 8, ল্যান্ডসেট 8 এর ডাটা দেখাচ্ছে যে হ্যাঁ এখানে ডিসেম্বর 21। তাহলে আমি ল্যান্ডসেট 1 থেকে 4 পাস দিয়ে দিচ্ছি। কালেকশন ইজ দিস প্রসেস রিমেইনিং। আচ্ছা, এখানে হয়তো ডাটা ওরা রিমুভ করে দিতে পারে। জাস্ট আমি আচ্ছা আরেকবার দেখি, আরেকবার যাই এখানে, জাস্ট সালটা চেঞ্জ করে দিই। 17, 18, 20 সাল দেখি, 20, 16 থেকে 20। ডাটা সেট ল্যান্ডসেট 8। ওকে, ডান। সমস্যা কি? আচ্ছা, ল্যান্ডসেট 1 আসতেছে না, ল্যান্ডসেট কালেকশন 2 দিয়ে দেখি এটা কি অবস্থা। হ্যাঁ, এটা ডাটা পাওয়া যাবে। তাহলে আমি কি করব, এডিশনাল স্পেসে যাই এবং কিছু ক্রাইটেরিয়া থাকবে এবং এগুলো আপনার কিছু দেখার দরকার নেই, যদি আমরা আগে থেকে পাঁচ সব সিলেক্ট করে দিয়েছি। এবং রেজাল্টে যাব, দেখি কিছু হ্যাঁ স্ক্যানিং করে ওই জায়গার কিছু ডাটা চলে আসছে আর কি। আমি এখন দেখবো তো এখানে ক্লিক করলে দেখবো যে এর নিচে কিছু ডাটা আসছে। আমার দরকার এই যে জায়গাটা আমি সিলেক্ট করছি এটার ডাটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা ডাটা একটা চলে, একটা প্লেট চলে আসছে। জাস্ট আমি এই প্লেটটা ক্লিক করবো, জাস্ট দেখবো যে এই প্লেটটা এবং এই প্লেটটা এখানে যে জাস্ট এটাকে আরো ফরম্যাটিং করলে এটা সম্পূর্ণ একটা প্লেট। কারণ ইমেজ যখন ছবি যখন উপর থেকে তোলে একটা করে প্লেট প্লেট আকারেই তোলে আর কি সম্পূর্ণটা। তো জাস্ট আমি এটা ডাউনলোড করবো। এই ডাউনলোড অপশন আছে, দেখেন ডাউনলোড অপশন ক্লিক করলাম, এখানে সব দেয়া আছে। জাস্ট আমি এইটার এইটার জাস্ট এইটা ফুল ফুল রেজলিউশন ইমেজ। এই ইমেজটা খুব ছোট একটা ইমেজ, জাস্ট এই ইমেজটা নামাবো। ডাউনলোড করলে এই যে ডাউনলোড হয়ে গেল, একটা ইমেজ ডাউনলোড হয়েছে। এটা সবগুলো ব্যান্ড আকারে হয়নি। তা আমি যদি আমার কাছে আগে কিছু ইমেজ নামানো আছে, যদি ল্যান্ডসেট 8 এর একটা ইমেজ প্রায় 800-900 মেগাবাইটের ইমেজ, জাস্ট আমি একটা ইমেজ নামাইছি, জাস্ট আমার কাজ শুরু করে জাস্ট ইমেজ কিভাবে নামাতে হয় সেটা দেখার জন্য। আর আমার কাছে কিছু ল্যান্ডসেট 8 এর আগের ডাটা আছে, জাস্ট আমি ওই ডাটাটা নিয়ে কাজ করবো। ইমেজ যখন ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর ইমেজটা এইভাবে থাকবে আর কি, একটা জিপ আকারে থাকবে। তা সেই জিপটাকে আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। আমি কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না। কি সিলেক্ট করতে হবে আমি যখন ডাটা নামাবো? আমি আপনার সামনের কথা বুঝি নাই, একটু আরেকবার যদি বলতে। বলতেছি যখন আমরা ওই ইউজিএস এটাতে ঢুকবো তখন কি আমাদের এরিয়া বাংলাদেশে একজন আমি একটা কর্ণফুলী রিভারের নামাবো তো আমি আপনার কথা বুঝি নাই, যদি অল্প একটু বুঝে থাকি সেটা হ্যাঁ অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আমি যে ডাটাটা নামাবো ওই ডাটাটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। ওই কোন কোন রিজনের আমি ডাটা দরকার, কোন রিজনের ডাটা নিব এটা সিলেক্ট করে দিতে হবে। না দিলে আমি কিভাবে বুঝবো যে এই রিজনের ডাটা ডাউনলোড হচ্ছে কিনা। ভাই হ্যাঁ রাহুল ভাই, শুনতে পাচ্ছি। ধরেন আমি কর্ণফুলী রিভারের ডাটা নামাবো, তাহলে আমি কি গুগলে যে কর্ণফুলী রিভার সার্চ দিব, সার্চ দিয়া তারপর কি করব? কর্ণফুলী রিভারটা আসলো, এই যে ধরেন এখানে যাব গুগলে না, আর্ট এক্সপ্লোরারে যেতে হবে। আপনি যদি ল্যান্ডস্কেপের ডাটা নামাতে চান বা এনি টাইপ অফ ডাটা এখানে আছে, ডাটা সোর্স আছে, কোনটা ডাটা নামাবেন আপনি। যদি আপনার ডাটা অনুযায়ী আর কি কোন ডাটা নিয়ে আপনি কাজ করবেন, এখানে সবগুলো অনেক অনেক স্যাটেলাইট দেওয়া আছে, যে স্যাটেলাইটের যেটা কাজ আর কি ভিজিটেশন মনিটরিং করার জন্য অনেক অনেক স্যাটেলাইট আছে। বা আমি যদি এখন ল্যান্ড সার্ভে মানে আমি মূলত করবো যে ল্যান্ড অবজারভেশন করবো, সেক্ষেত্রে ল্যান্ডসেটের ডাটা আমি নামাচ্ছি। যদি সবার মানে প্রথমে ল্যান্ডসেট নিয়ে কাজ করে
তো যারা একদম বিগিনার আছে তাদের জন্য আর কি। তো এখানে যে জাস্ট সিলেক্ট দা, মানে আমি এখন করবো অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবো প্লেস। এখানে যে জাস্ট আপনি লিখবেন বাংলাদেশ। বাংলাদেশ লেখার পর এই যে বাংলাদেশ লিখলেন, যে শো করলাম, বাংলাদেশ শো হয়ে গেল। জাস্ট এখানে ক্লিক করলেই বাংলাদেশ চলে আসবে, এটা বাংলাদেশ। এখন আপনি শো কর্ণফুলী হওয়ার পরেই কি এই চারটা জিনিস কি অটো চলে আসবে নাকি আমার সিলেক্ট করতে হবে? না, সিলেক্ট করে দিতে হবে এই যে চারটা জিনিস। এখানে যখন ওটা কিভাবে সিলেক্ট করব জাস্ট বাউল ভাই? এইখানে এই যে এটা ধরবো না, এখানে দেখেন এটা ধরে জাস্ট কর্ণফুলী রিভার, তো কর্ণফুলী রিভার কোথায়, ধরেন আমি কর্ণফুলী রিভার না দিয়ে ধরেন আমি দিলাম পদ্মা রিভার, এটা ধরেন পদ্মা রিভার। জাস্ট এটাকে ক্লিক করবো, এটা ক্লিক করবো, এইটা এই অংশটুকু আমার দরকার পদ্মা রিভার। এই যে জাস্ট সিলেক্ট করে দিলাম এইটুকু। যখন সিলেক্ট করে দিলাম চারটা অপশন তৈরি হলো, বা চারটা জোন সিলেক্ট হয়ে গেল, মানে ডাটা ডিপিস লোকেশন। এই চারটার ভিতরে যে যে ডাটাগুলো আছে এগুলো শো করবে। জাস্ট এটা শো করার পর জাস্ট আমি আমার কাজ শেষ। আমি জাস্ট ক্লাউড কভারটা দেখবো, ডাটা রেঞ্জ দেখবো, দেখে জাস্ট আমি যদি ডাটা সেট কি আগে থেকে ক্লিক করা আছে, জাস্ট আমি পজিশন জাস্ট আমি যদি রেজাল্টে ক্লিক করি, তাহলে দেখবেন এই জায়গার মধ্যে কোন কোন মানে ইয়েগুলো আছে, পাথ রো অনুযায়ী কোন কোন ইমেজগুলো আছে, কত সালের আছে, সব দেওয়া আছে ডিটেইলস অনুযায়ী। জাস্ট আমি এখানে জাস্ট এই যে একটা পায়ের মতো একটা মানে ফুটপ্রিন্ট আছে, এটা ক্লিক করে দেখবেন এই যে এই প্লেটটা চলে আসলো, এই প্লেটটা অর্ধেকটা শো করে। তো এটা দরকার নেই আমার, সম্পূর্ণ শো করবে এই যে এটা অর্ধেকটা, এটা দরকার নেই, আমাদের দেখতে হবে এই এইটা দেখেন এই ইমেজটা আবার সম্পূর্ণটা শো করছে। দেখেন আমি যেটা সিলেক্ট করে দিয়েছি এটা সম্পূর্ণটা ধরে আর কি, মানে সম্পূর্ণটাই কভার করে। তাহলে এই ইমেজটা আমার দরকার, আমি এই ইমেজটা দেখলাম, এই ইমেজটা এইটা, জাস্ট আমি এটা ডিলিট, জাস্ট এখানে যে ডাউনলোড অপশন আছে এটা ডাউনলোড করে দেবো জাস্ট, আর কিছুই কাজ নেই। সবার নিচেরটা, বা আপনি যদি জিওটিপ আকার ডাউনলোড করতে করতে পারবেন, টিপ আকার ডাউনলোড করতে পারবেন। তারপরে যদি জেপিজি আকার ডাউনলোড, আপনার ইচ্ছা, আপনার কাজের জন্য। আমরা সাধারণত জিওটিপ আকারে ডাউনলোড করি, এই ডাউনলোড জিওটিপ ফুল রেজলিউশন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন নিচে একটা ডাউনলোড অপশন আসবে আমার এখানে। ভাই আমরা যে এর আগে পড়ছিলাম যে আমাদের সোয়াত নিয়ে, তো এখানে কি সিলেক্ট যেটা করবে সেটা সোয়াত নাকি ওই ফ্লেট গুলা সোয়াত? না, সোয়াত তো অন্য জিনিস। সোয়াত আর হচ্ছে অরবিট তো অন্য জিনিস। সোয়াত হচ্ছে আপনি এরিয়া ক্যালকুলেশন করবে। হ্যাঁ, আপনি যে কথাটা বললেন না, জাস্ট কোন এরিয়াটা, এই যে এই সম্পূর্ণ এরিয়াটায়, মানে যেটা আর্থ অবজারভেশনের মাধ্যমে যে জায়গাটা ডিটেক্ট করে রাখছে ওইটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে এরিয়া ক্যালকুলেশন করার জন্য। ওইটাই ওইটাই সোয়াত, এবং ওইটাই মানে এই পৃথিবী তো এই ভাজে না, পৃথিবীটা তো এই ভাজে, পৃথিবীটা একটু গোলাকার। বাংলাদেশ তো, এটা হচ্ছে প্রজেকশন সিস্টেমের ক্ষেত্রে দুই ধরনের প্রজেকশন, মানে আমার দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হচ্ছে প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম, আর হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। এই আর্থে যতগুলো স্যাটেলাইটের যে ডাটাগুলো আছে সবগুলো প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম আকারে আছে। কারণ বাংলাদেশটা একটু ভাগ হয়ে যাবে, কারণ বাংলাদেশটা তো এইরকম দেখতে না, লম্বা চৌড় এরকম তো না, এক্স এক্স ওয়াই এক্স বরাবর এখানে আছে, ওয়ান কাইন্ড অফ ওইটাই। আচ্ছা, এখন আমাদের ডাটা ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমি ডাটাটা এখন ওপেন করব। দেখেন এখানে জাস্ট আমি জিপ আকারে মানে জিপ আকারে আমি আনজিপ করলাম, এখানে দেখেন ব্যান্ড আকারে আছে। জাস্ট ল্যান্সের এইটার ক্ষেত্রে ডাউনলোড করতে আগে থেকে আগে ডাউনলোড করতে, জাস্ট আমার তো কোনো সময় নেই ডাউনলোড করার, অনেক সময় লাগবে ল্যান্সের এই ডাউনলোড করতে। আগে আমি ডাউনলোড করে রাখছি, আপনারা এগুলো ডাউনলোড করবেন। এখানে দেওয়া আছে দেখেন ল্যান্সের এইটের অনেকগুলো ব্যান্ড দেওয়া আছে। জাস্ট আমি ভিউ অপশনে যাই, আমি যদি দেখি লিস্ট আকারে দেখবো। হ্যাঁ, এখানে দেখেন ল্যান্সেট 8 ক্ষেত্রে 1 থেকে মোট হচ্ছে 11টা ব্যান্ড আছে, এবং লাস্ট একটা ব্যান্ড আছে ভিও। তো আমাদের মূল দেখার দরকার হচ্ছে ইমেজটার মধ্যে কি আছে, ওই ইমেজটার মধ্যে একটা ইন্টিএল ফাইল দেওয়া আছে। আমি জাস্ট দেখাবো ইন্টিএল ফাইলটা। ইন্টিএল ফাইলটা ওপেন করলাম, নোটপ্যাড ওপেন করতে হবে। ওকে, নোটপ্যাড ওপেন করলাম। এটাকে যদি আর একটু জাম্প করি, হ্যাঁ একটু বড় করে দেখেন। দেখেন এইখানে মূল মেকানিজমটা এটাই, ওই ইমেজের প্রপার্টিজ গুলো কি, এই ইমেজের প্রপার্টিজ গুলো কি। দেখেন এখানে ইমেজের ডেট দেয়া আছে, কত সাল থেকে কত সাল, হ্যাঁ মানে কত তারিখ থেকে কত তারিখের ইমেজ, এটা এখানে দেয়া আছে। এই যে ডেট দেয়া আছে, মানে মানে কয় তারিখে ইমেজটা হচ্ছে তারা অবজার্ভ করে রিপোর্ট করছে। আচ্ছা, তারপরে দেওয়া আছে ডাটা টাইপ L1 L1P, তারপরে দেওয়া আছে হচ্ছে কালেকশন ক্যাটাগরি, এটা দরকার নেই আমাদের, এটা দরকার ইভালুয়েশন সোর্স, এটা দরকার আছে। তারপরে আমাদের যেটা মেইন জানার বিষয় সেটা হচ্ছে এইখানে নিচের দিকে আসি, হ্যাঁ নিচের দিকে আসি, এই যে
এই যে ক্লাউড কভার 0.01, ক্লাউড কভার কিন্তু খুব কম। মানে দেখেন বৃষ্টির দিন যদি আমি একটা ইমেজ ডাউনলোড করি তাহলে আমি জানি যে জুন জুলাই মাসে বৃষ্টি বেশি হয়, জুন জুলাই মাসে আকাশে ক্লাউডের পরিমাণ বেশি থাকে। আমি যে ইমেজটা ক্যাপচার করতেছি বা যে ইমেজটা আমি মানে ডাউনলোড করলাম ওই ইমেজটার মধ্যে যদি হচ্ছে যদি ক্লাউড কভার বেশি থাকে তাহলে ওই ইমেজটা থেকে আমি অবজার্ভ করতে পারবো না যে আমি যে যে জিনিসগুলো দেখতে চাচ্ছি বা ওই রিজনের আমি যদি ল্যান্ড অবজারভেশন করতে যাই তাহলে ওই ওখানে যদি বেশি পরিমাণ ক্লাউড থাকে তাহলে ক্লাউডের জন্য আমি অনেকদিনই ভালো দেখতে পারবো না। তো ক্লাউড কভারটা গুরুত্বপূর্ণ। ক্লাউড কভার সবসময় 0.01 বা এর থেকে কম হলে ভালো হয়, বা মানে এতটুকুই বা এর থেকে একটু বেশি সেটা হচ্ছে মানে 0 থেকে 9 এর মধ্যে রাখবেন সবসময়। আর ওরা 0 থেকে 9 এর মধ্যে রাখলে ওরা অটোমেটিক ডিলিট করবে যে ক্লাউড কভার 0 হলে মানে ওই ইমেজটা নিয়ে আমরা কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, সেকেন্ডলি যেটা জানা দরকার সেটা হচ্ছে সান এজিমুথ। এটা আমরা লাগবে, সান এলিভেশন লাগবে আমাদের। যখন আমরা রেডিওমেট্রিক কারেকশন করব তখন এই জিনিসগুলো আমাদের লাগবে। যখন একটা ইমেজ থেকে অন্য একটা ইমেজে কনভার্ট করব ইমেজটা ওই ইমেজের আদলে মানে কাজ করতে তখন আমাদের লাগবে না। আচ্ছা, এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রেডিয়ান্স। ওই ইমেজটার ব্যান্ড 1 নম্বর রেডিয়ান্স কত, ব্যান্ড 1 থেকে শুরু করে ব্যান্ড 11 নম্বর ব্যান্ডের একটা মিনিমাম রেডিয়ান্স দেওয়া থাকবে, আর একটা মানে আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম থাকবে। এগুলা কোন কাজে লাগবে, কি কি কাজে ব্যবহার করবো, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট এগুলো একটা ফাইনাল ড্রাফট সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া থাকা দরকার। যখন আমরা ইমেজটার যখন ময়না তদন্ত করব তখন আমাদের এই জিনিসগুলো একটু আলোচনা করতে হবে। আচ্ছা, এরপর এরপর যেটা লাগবে হচ্ছে একটা রেডিয়ান্সের মানে রেডিয়ান্স নিয়ে আমরা কাজ করতে পারি রিফ্লেক্টেন্স। ওই ব্যান্ডটা রিফ্লেক্টেন্স কত দেয়া আছে, যখন আমরা রেডিওমেট্রিক কারেকশন করবো তখন এই রিফ্লেক্টেন্স এবং রেডিয়ান্সের যে জিনিসটা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে। জাস্ট আপনাদের প্রথম ক্লাসে এটার আউটপুট অনুযায়ী জাস্ট কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করছি। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে K1 কনস্ট্যান্ট ব্যান্ড। এই ব্যান্ডের যে ভ্যালুগুলো এগুলো কোন কাজে ব্যবহার করব, এগুলো আমরা যে যে কাজে লাগবে এই কাজে ব্যবহার করব। ব্যান্ড 1, ব্যান্ড 2 আমাদের যখন স্লিপ এরিয়া ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হবে, এনডিবিআই ক্যালকুলেশন করতে হবে, এনবিআই ক্যালকুলেশন করতে হবে, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু রেডিয়ান্স এর ক্ষেত্রে রেডিওমেট্রিক কারেকশন ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে। এই যে বলছিলাম প্রথম ক্লাসে ডেটুম কি WGS 9084। আর ম্যাপ প্রজেকশন হচ্ছে ইউটিএম। এই যে ম্যাপের প্রজেকশন সিস্টেম হচ্ছে ইউটিএম। ওই যে বললাম যে কোঅর্ডিনেট সিস্টেম যখন জিওগ্রাফিক কোঅর্ডিনেট থাকবে তখন তো একটা ওই সম্পূর্ণ ম্যাপটাকে তো একটা বৃত্তের মতো লাগবে, তো আসলে বৃত্তের মতো না, একটা ইউটিএম প্রজেকশন সিস্টেমে আছে। এটা জাস্ট প্রথম ক্লাস আলোচনা করছিলাম মনে হয়। আচ্ছা, এতটুকুই মোটামুটি আজকের ক্লাস। তো ইমেজটা নিয়ে কিভাবে কাজ করা লাগবে, কি করতে হবে, এটা পরবর্তী আমরা ক্লাস আলোচনা করব। আপাতত এতটুকুই ছিল আর কি। আর আপনারা যদি মুডিস থেকে ডাটা কিভাবে নামাবেন, মুডিস থেকে ডাটা নামানোর ওয়ে আছে। আমরা হয়তো বা পরবর্তী যখন মুডিস নিয়ে কাজ করব তখন মুডিসের ডাটা কিভাবে মানে আমরা নামানোর পর মুডিসের ডাটা কিভাবে কালেকশন করব বা যেগুলো নিয়ে অবজারভেশন করব এগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব। আপাতত আজকের আউটলাইন অনুযায়ী আমাদের এতটুকু ছিল। কারো কোনো কোশ্চেন আছে কিনা? বাবুল ভাই, ওই আমরা যে ডাটা গুলো নামাইছি না, তো ওটা থেকে আমরা ফিগারটা দেখবো কিভাবে? ও আচ্ছা, ওই ফিগারটা দেখবেন না, ধরেন ওই ইমেজটা একটু জাস্ট আর্ট দিয়েছে, দেখে দেখাই যে ইমেজটা কিরকম হয়। এটা নামাইলাম, এটা আজকের ক্লাসে দেখানোর কথা না, এটা পরবর্তী ক্লাসগুলোর মধ্যে দেখানোর কথা। সমস্যা নেই, আমি মানে তবুও দেখানোর চেষ্টা করতেছি। ভাই রেকর্ড কি তাহলে অফ করবো আমি এখন? না না, আপনি রেকর্ড অন করেন না, মানে অফ করেন না একটু। আচ্ছা ভাই বললেন তাহলে, হ্যাঁ। ওকে ওকে। এতটুকু লেকচারে কারো কোনো জানার ইচ্ছা বা আমি কোনো জিনিস স্কিপ করলাম কিনা বা কেউ বোঝেন না এমন কেউ আছেন? যেহেতু একটা ট্রেনিং আচ্ছা বিষয়। ভাইয়া, যে বলেন। ভাইয়া পাত আর রো এই বিষয়টা একটু ইয়ে করুন তো, ক্লিয়ারিফাই করুন তো। জি জি, বলবো তার
আচ্ছা, এইখানে দেখেন পাথ আর রো দেয়া আছে। একটা ইমেজকে ইমেজের মেটাডাটার মধ্যে যাই, পাথ আর হ্যাঁ এই যে পাথ দেয়া আছে, রো দেয়া আছে। দেখেন আমি যদি ভুল না বলে থাকি যে সম্পূর্ণ বাংলাদেশটা যখন কভার করব এই প্লেট গুলো দিয়ে, তাহলে মনে হয় মোট 23টা প্লেট থাকবে এখানে বাংলাদেশটাকে সম্পূর্ণটা কভার করতে গেলে। তো এই পাথটা, এই পাথ হচ্ছে জাস্ট এই যে একটার পর একটা ইমেজ ধরে, এই যে এটা একটা পাথ, এই পাথ আর এই পাথ কিন্তু একই, 100 138 138। দেখেন এটা কিন্তু পাথ। আর রো হচ্ছে দেখেন প্রথমে এটা হচ্ছে 43, এটা 43 নম্বর, আসলে নিচেতে 43 তো, আর পরেরটা 42। তাহলে এই যে এই রো অনুযায়ী মানে এই পাথ অনুযায়ী এখানে অনেকগুলো ইমেজ আছে। দেখেন নিচে প্রথমে গেল 138 138 শেষ 137 নম্বর, এই যে আবার একটা আছে। আচ্ছা, এইটার উপর একটা বক্স আর কি। এরপর দেখেন নিচে একটা দেওয়া আছে 137, 137 কিন্তু এর পাশের যে পাতটা, তারপর একটা দেওয়া আছে যেমন 137 এর পাশের পাতটা। পাত এবং রো হচ্ছে ইন্টার কানেক্টেড আর কি। এটা হচ্ছে 138 নম্বর পাত, এটা ওয়ার্ল্ড এর আর কি, শুধু বাংলাদেশের না। 138 নম্বর পাতে মূলত বাংলাদেশের একটা সাইট পড়ছে আর কি। এই সম্পূর্ণ এর নিচে অনেকগুলো পাত থাকবে, মানে নিচে অনেকগুলো রো থাকবে, আর এই সম্পূর্ণ পাতটা 138 নম্বর পাত। আর এই এর পাশে যে পাতটা এটা হচ্ছে 137 নম্বর পাত। এই পাশে আরো অনেকগুলা, মানে এই পাতের হচ্ছে 42 43 নম্বর যে রো, এই রোর অপশনে যে বাংলাদেশের যে জিও লোকেশন যে ট্র্যাক করে যে অবস্থানটা আছে সেটা বাংলাদেশের মধ্যে পড়ছে। আমি মনে হয় বুঝতে পারছি। ভাইয়া আপনার যে এমটিএল ফাইলটা ওখানে রো আর পাথ ছিল দুটো, একটা ছিল ডব্লিউআরএস, একটা ছিল টার্গেট। হ্যাঁ এক্স্যাক্টলি। এই যে এইখানে আছে, জাস্ট আপনারা দেখতে পারেন সুন্দর করে, এই যে ডব্লিউআরএস আর মানে এই দুটাই হচ্ছে ডব্লিউআরএস এর আর কি, পাথ এবং রোতে আছে এখানে। হ্যাঁ, নিচে টার্গেট দেয়া আছে, টার্গেট ডব্লিউআরএস, এটা কি সেম? হ্যাঁ সব সেম। আচ্ছা সরি। জাস্ট ইমেজটা খুললেই জাস্ট সব তথ্য দেয়া আছে এখানে। আপনারা যদি, আমি যদি ভুল না বলে থাকি, একটা মেটাডাটা দিয়েই 8টা ব্যান্ড তৈরি করা যাবে। এই এই মানে এই অপশনটা আছে, একটা জাস্ট মেটাডাটা এমটিএল ফাইল দিয়ে 8টা ব্যান্ড তৈরি করা যাবে নতুন করে। আচ্ছা, আমরা সফটওয়্যার ওপেন হয়ে গেছে, জাস্ট আমরা নতুন একটা ফাইল নেই। ওকে, জাস্ট এখানে আমি যে ডাটা ডাউনলোড করলাম ওটা জাস্ট ওপেন করে দেখাবো। ডাটাতে যাই, জাস্ট ফোল্ডার কানেক্ট দিব এখন, কানেক্ট টু ফোল্ডার পিসি ডেস্কটপ জিএস ট্রেনিং, এই ক্লাস 2। এই ফাইলটা আমি ক্লিক করব, এখন ওপেন করব। এখানে দেখেন কয়েকটা ব্যান্ড চলে আসছে, জাস্ট আমি প্রথমে একটা ব্যান্ড নাম্বার 1টা কি ফাইল আছে জাস্ট আমি এটা ওপেন করব। আমাদের আরো অনেক কাজ আছে যখন ইমেজ ক্লাসিফিকেশন করব। এই যে দেখেন ইমেজটা চলে আসছে, দেখতে পাচ্ছেন মনে হয় ইমেজটা, এবং এই ইমেজটার প্রপার্টিসে গেলেই আমরা দেখতে পারবো যে ইমেজটার মূল কাহিনীটা কি। এখানে যে জাস্ট প্রপার্টিস, এইখানে দেখেন এই যে বলছিলাম যে পিক্সেল ডেপথ 16 বিট, যেটা একটা ল্যান্সেট 8 16 বিট দেয়া আছে পিক্সেল। তারপরে ওই ইমেজের সোর্স হচ্ছে জেনেরিক ভাবে আছে, ফরম্যাট টিপ। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিক্সেল ডেপথ দেয়া আছে এখানে। তারপরে পিক্সেল টাইপ আনসাইন্ড ইন্টিজার। তো এগুলা জিনিস নিয়ে আমরা পরবর্তীতে আরো যখন মানে প্র্যাকটিক্যালি কাজ করবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। আর শেষে দেয়া আছে ডাটা সোর্স দেওয়া আছে, যে এই এটার মেটা ডাটা অনুযায়ী যদি আমি দেখি তাহলে হ্যাঁ এটা এই যে আমাদের এখানে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমও দেয়া আছে। এই দেখেন এক্স ওয়াই কোঅর্ডিনেট, এই যে এখানে কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে WGS 9084 UTM জোন।
এবং জোন অনুযায়ী এটা বাংলাদেশের যদি হিসেব করি 45 ডিগ্রি নর্থে, এবং হচ্ছে লিনিয়ার ইউনিট দেয়া আছে এবং পুলার ইউনিট দেয়া আছে, এবং যদি ওইটার হচ্ছে ডেটুম দেয়া আছে, এই যে ডেটুম দেয়া আছে, এবং এটার হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে দেয়া আছে, সবকিছু দেয়া আছে এখানে। জাস্ট আমি প্রপার্টিসে গেলেই ওই ইমেজ সম্বন্ধে ডিটেইলস ধারণা পাবো। তো আজকে আপাতত এতটুকুই, পরবর্তী ক্লাসে হয়তো বা আমরা আরো বিস্তারিত আলোচনা করব। কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দেব। রাহুল ভাই, তারপরে এখন মানে নেটে মনে হয় সমস্যা হয়, নেট প্রবলেম করতেছে অনেক আগে থেকে ওনার কথা বলতে পারছি না। বুঝতে পারছি। আপনি একটু চ্যাটে বলেন দেখি। আপনি একটু চ্যাট লিস্টে লিখে দেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, সেটা হচ্ছে কোশ্চেন দুই একজন করে করে, কিন্তু আসলে এখানে যে 65 জন, আপনারা কি আরো ক্লাস করে কি মজা পাচ্ছেন কি পাচ্ছেন না? এইবার কেন জানি আমি এই ফিলটা পাচ্ছি না ক্লাস। কেউ কোশ্চেনও করে না, আবার মানে যারা কথা বলে তারা তো কথা বলেই শেষ। বা আরো যে 65 জন আছে তাদের, তারা কি সবকিছু জানে বা সবকিছু বুঝে? আমাকে কোনো ধরনের কোশ্চেনও করে না, আমাকে পার্সোনালি কেউ মেসেজও করে না, কেউ একটা জিনিস যদি না পারে, তাহলে এটা তো আসলে আমাদের শেখানোর ক্ষেত্রে হয়তো বা আমাদের টু ওয়ে কমিউনিকেশন হলো না। বা আপনারা কি হচ্ছে এই ক্লাস কি মজা পাচ্ছেন না তাই? আমার ছোট ছোট দুইটা কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনটা হলো ভাইয়া, আমরা এই যে কাজ করার সময় WGS 9084 46 এন্টে ইউজ করি, বাট এখানে যখন ডাটা নামাইছি তখন তো 45 নটটা আমরা দেখলাম। আর একটা হচ্ছে যে ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা একটু যদি ওইখানে ক্লিয়ার করতেন। কোথায় 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 ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম? এখানে প্রপার্টি। আচ্ছা, প্রপার্টিজে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস আমি এক্সিট করে দিচ্ছি, সেটা হচ্ছে না, মানে এখানে হচ্ছে নান ডাটা ভ্যালু। এখানে দেখেন এই এই যে কালো শেডের যে অপশনটা আছে না, আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ডাটা নাই। আমরা যখন কাজ করব তখন নো ডাটা ভ্যালুটাকে আমরা ক্লিয়ার করেই কাজ করব। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখেন। কি বললেন আপনি? ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম? জি ভাইয়া। আচ্ছা, এইখানে দেখেন ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জায়গায় এটা মানে একদম ফাঁকা রাখছে। কারণ হচ্ছে আমাদের এখানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেটা হচ্ছে ইউটিএম জোন। এই যে আমি যদি সোর্স ডাটা অপশনে না যে যদি ইমেজটার মূল ইয়েতে যাই, প্রপার্টিজ আর একবার যাই, দাঁড়ান দেখাচ্ছি। সিম্বলজি জেনারেল নিচে, হ্যাঁ এইখানে। তো এইখানে যে অপশনগুলো দিচ্ছে এটা হচ্ছে রাস্তায় একটা রাস্তার ডাটার মূল তথ্যটা কি, মানে এখানে ব্যান্ড অনুযায়ী আমরা যদি ব্যান্ড নম্বর 1 সিলেক্ট করছি, সেল সাইজ দেয়া আছে, আর সেল সাইজের সাথে কিন্তু পিক্সেল টাইপ দেওয়া আছে, ডেপথ দেয়া আছে। আর ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এখানে মূল কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে মানে প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম, মানে সেটা হচ্ছে ইউটিএম জোন অনুযায়ী। তো এটা কত দেওয়া আছে? WGS 9084 ইউটিএম জোন 45 নর্থ। আর ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এটা হচ্ছে ডেপথে থাকে, মানে মূলত কোঅর্ডিনেট সিস্টেমের এক্সাক্ট ভ্যালুটা ডিটেক্ট করার জন্য। ধরেন এক্সাক্ট হচ্ছে ভার্টিক্যালি যদি ওই কোঅর্ডিনেট সিস্টেমটা কত, এখানে ভার্টিক্যাল কোনো কোঅর্ডিনেট সিস্টেম দেয়া নাই। ধরেন আমি যদি নরওয়ে বা অন্য দেশের ক্ষেত্রে যদি কল্পনা করি, সেই ক্ষেত্রে ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম গুলোকে প্রিজার্ভ করে। আর এইখানে বাংলাদেশের আসপেক্টে শুধু ইউটিএম জোন 9084 এটাই সব থেকে বেশি ব্যবহার করা এশিয়ার ক্ষেত্রে। তো এই জোন অনুযায়ী আমরা WGS এর যতগুলো ডেটুম আছে সবগুলা ডেটুম দিয়ে আমরা এই ডাটাগুলো কাজ করবো। আপনি যতগুলো ডাটা নামাবেন সবগুলাই ইউটিএম, যদি বাংলাদেশের ইয়েতে হয় তো বাংলাদেশের নর্থ পোল অনুযায়ী, পোলারাইজেশন অনুযায়ী, যদি ইকুয়েডর ইকুয়েডর আর হচ্ছে প্রাইম মেরিডিয়ান, এটাকে বলেছে প্রাইম মেরিডিয়ান। আচ্ছা, সেই ক্ষেত্রে ভার্টিক্যালি
এটাকে শো করতেছে না, এটা হচ্ছে প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম। ভার্টিক্যাল আর কি মানে ঘুরে যাবে, মানে ভার্টিক্যাল আর হচ্ছে হরিজেন্টাল, হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। তো এটা মানে এটা হচ্ছে হরিজেন্টালি শো করতেছে কিন্তু এটা ভার্টিক্যালি শো করতেছে না, এবং এটার পজিশন সিস্টেমটা হচ্ছে ইউটিএম। তো সেই ক্ষেত্রে ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এখানে ফাঁকা আছে, মানে বাংলাদেশে আসপেক্টের দরকার নেই, কিন্তু অন্য অন্য দেশগুলোর ক্ষেত্রে যদি কল্পনা করেন তাহলে হয়তো ডিসক্রাইবলি এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আপনি মনে হয় আমার অ্যান্সার পেয়েছেন, যদি না পেয়ে থাকেন আরো এটা নিয়ে আমরা কথা বলবো। আর কারো কোনো কোশ্চেন? আর একটু ক্লিয়ার করেন। আর আরেকটা হচ্ছে যে ভাই ওইখানে 45 নট আমরা দেখলাম, বাট আমরা যখন ডাটা নিয়ে কাজ করি তখন আমরা 46 নটটা বেশিরভাগ ইউজ করি। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে নাকি? না, ওই ডাটার যখন সোর্স অনুযায়ী ডাটাকে দেখবেন, ওই ডাটার ক্ষেত্রে যদি 45 মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই ডাটার সোর্স ভ্যালু থাকে, মানে গ্রাউন্ড ডাটার ভ্যালু যদি 45 থাকে তাহলে 45 দিয়ে কাজ করতে হবে, আর যদি 46 থাকে 46, মানে এইখানে এটা ডিগ্রি অনুযায়ী ধরেন এই যে ধরেন বাংলাদেশে আসপেক্টে এইখানে 45, এখানে 46 হতে পারে, 47 হতে পারে। এটার মানে মূল মেজর ভ্যালুটা হচ্ছে এরকম, এটার সোর্স ভ্যালুটা আগে থেকে দেয়া থাকবে, জাস্ট ওইটার সোর্স ভ্যালু যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে 45 ডিগ্রি, যদি 46 থেকে 46, এবং এটা তো আমি এক্স্যাক্টলি ডিটেক্ট করতে পারবো না যে এটা 45ই হবে বা এটা 46 হবে, এরকম না। এটা সোর্সটা যেটা আছে আপনি যেটার উপর বেস করে অ্যানালাইসিসটা করবেন, মানে যে ডাটার উপর আপনি যদি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করেন বা সুপার ক্লাসিফিকেশন করেন বা মাল্টি ক্লাসিফিকেশন করেন, সব ক্ষেত্রেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, মানে রো আর পাতটা অনেকগুলা দেখা যায়, কিন্তু কথা হলো যেটা হচ্ছে আমরা যেটা সিলেক্ট করব ওই রো পাতটা যেটার উপরে পড়বো জাস্ট আমরা ওইটাই নিব, কিন্তু অনেকগুলোই তো আপনি দেখাইলেন, সবগুলা তো আমাদের কাজে লাগবে না, তাই না? না না, আমাদের সবগুলা রো পাতি কাজে লাগবে না। যে জায়গাটার মধ্যে আমার এই যে বললাম যে আমি রংপুরের যে জায়গাটা সিলেক্ট করছি, কারণ এই ইমেজটা আমার দরকার, এই ইমেজটার মধ্যে এই 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 ইমেজটার প্রপার্টি আমি দেখতে পারবো। এই দেখেন, এখানে দেখেন শো দা মেটাডাটা, আমি যদি এটা ক্লিক করি আমি এটা মেটাডাটা দেখতে পারবো। দেখেন এই যে আমি এখানে মেটাডাটা দেখতে পাচ্ছি, মানে ওই সম্পূর্ণ ইমেজটা দেখেন। আমার এখন কোনটা দরকার, কোনটার কি আছে না আছে, কোনটা ল্যাট কত, লং কত, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সোর্স আছে, যেটা আমার জন্য উপযোগী চাই আমি সেটাই নিব। বুঝতে পারছেন মনে হয়?